এই যে শুনছো? হুম, তোমাকেই বলছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। সত্যি বড় লোকের মেয়ের অনেক অহংকারী, টাকাই মনে হয় দুনিয়ার সব। আচ্ছা আপু, আমি এবার তিশার স্যান্ডেলগুলো পরিষ্কার করতে থাকলাম। তিশার স্যান্ডেলগুলো দেখে মনে হচ্ছে ওনার যে জুতার দাম তা দিয়ে হয়তো আমাদের মতো গরিবদের 2 মাস অনায়াসে চলে যাবে। আমি ওই স্যান্ডেলের দিকে একভাবে তাকিয়ে রইলাম আর ভাবতে লাগলাম, আমি যদি বড় লোক হতাম। না, বড় লোকরা খুব অহংকারী হয়। আমাকে যেন কে পিছন থেকে কলার তুলল। দেখি প্রফেসর। আমি সালাম দিলাম, কিন্তু আমার গালে একটা চড় পড়ল। বুঝলাম না কেন আমাকে মারলো। এই করতে আসো কলেজে, মেয়েদের ইনসাল্ট করতে? দেখুন না স্যার, আমার পা ধরে কী সব করছে আর কত কি খারাপ ভাষা বলছে। জি স্যার, আরও কত কি খারাপ কথা বলেছে। ছি, ওগুলো মুখে আনতে পারবো না। আমাদের এসব কাণ্ড দেখে গোটা কলেজের স্টুডেন্ট ছোট বড় সব আমাদের চারপাশে দাঁড়িয়ে দেখছে। আমি মাথা নিচু করে শুনছি, আর চোখের কোণ থেকে 2 ফোঁটা পানি বেরোচ্ছে। স্যার এবার চলে গেল, আরও অনেক কিছুই বলে। আমি ক্যাম্পাসে গিয়ে অনেক কান্না করলাম। কেউ কিছু বলে না, কারণ আমি গরিব। এই কলেজে চান্স পাওয়াটাই আমার আম্মুর ইচ্ছা, তাই আম্মুর ইচ্ছা পূরণ করতে এখানে আছি। এই কলেজে সবাই বড় লোক, তার মধ্যে সব থেকে বড় লোকের মেয়ে হলো এই তিশা। মেয়েটা অনেক দেখতে সুন্দর, তবে মনটা খুবই বাজে, খুব অহংকারী। একটাও ক্লাস না করে কলেজ ক্যাম্পাসে বসে আছি, দেখে আবার ওই মেয়েগুলো আমার দিকে আসছে। আমি এবার তাড়াতাড়ি উঠে এগোতে লাগলাম। এই অফরনীল, এই অফরনীল। ওরা যতই জোরে নাম ধরে ডাকছে, আমি ততই তাড়াতাড়ি ছুটতে লাগলাম। এই দাঁড়াবে কি না, না হলে এই কলেজ থেকে তোকে বের করে দিব। এই কথাটা শুনে খুব রাগ হলো। কোনোদিন কারো মুখের উপর কথা বলিনি, কিন্তু আজ বলতে বাধ্য হলাম। কেন বের করবেন? হ্যাঁ, ওই পোলা এত ভাব কিসের? পরিস তো এই ছেঁড়া জামা প্যান্ট। শোন, তোকে এই কলেজ থেকে কেন এই শহর থেকে তাড়িয়ে দিতে পারবো জানিস তো? আমাদের কাছে টাকা আছে। জানি টাকাই এখন এই দুনিয়ার সব, তাই কিছু না বলে আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আচ্ছা আমি এখন যাই। কই যাবি এখন? আমাদের জুতাগুলো পরিষ্কার করে দিয়ে যা। দেখুন আপুরা, আমি পারবো না, আমার কাজ আছে। আমরা ফ্রিতে করাই না কাউকে কোনো কাজ, টাকা দেব। সরি। তিশাবার আমার কাছে এসে আমার গালে অনেকগুলো থাপ্পড় মারলো। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম, আমার চোখ ছলছল করছে। কর বলছি। আমি আবার সবার জুতো পরিষ্কার করে তিশার জুতায় হাত দিলাম। আমি পরিষ্কার করতে করতে আমার হাত ওর পায়ে একটু লেগে যায়, তার জন্য আমার বুকে একটা জোরে লাথি মেরে আমায় ফেলে দেয়, আর আমার কানের নিচে একটা সজোরে মেরে দেয়। ছি, তোর এই উদ্দেশ্য ছিল? ছি ছি ছি, আবার ফ্রেশ হতে হবে। দুধ তো আটকুড়োর পোলা। আমাকে এবার সব মেয়েগুলো যা ইচ্ছে তাই করলো, এমনকি আমার শরীরে থুতু পর্যন্ত ছিটে দিয়ে গেল ওরা। আবার আমার দিকে একটা টাকার বান্ডিল ছুড়ে দিয়ে গেল। আমি এই টাকার বান্ডিলটা করিয়ে নিলাম, পরে দিয়ে দেব। নিজে যতটুকু রোজগার করতে পারি তাতেই আমি খুশি। প্রতিদিন আমার এভাবে ইনসাল্ট করা হয়, কিন্তু কি করব, আমি যে গরিব, এই দুনিয়ায় মনে হয় গরিবের কোনো স্থান নেই। আমি এবার আমার রুমে চলে এলাম। কিছু ঘন্টা পর দেখি তিশা একা আমার রুমে এসে। আসতে পারি? আমি তো দেখে অবাক, আমার মতো গরিবের চিলেকোঠায় বড় লোকের মেয়ে, হাতে দেখে অনেকগুলো ব্যাগ। জি আসুন। এবার আমার রুমে ঢুকলো, আমার দিকে ব্যাগটা তুলে দিল। এই নে। কি এটা? কাল ঈদ, তাই আমি তোকে দিলাম। সরি, আমি ভিক্ষা নিতে চাই না, প্লিজ। আপনি আমার বাসার এখন অতিথি, তাই আমার মতে আপনাকে আপ্যায়ন করা উচিত, খুশি করা উচিত। তাই আমি ছুটে রান্নাঘরের দিকে ছুটলাম চা করার জন্য। দেখি আবার চিনি শেষ, কিন্তু টাকাও নেই। মাত্র পকেটে 5 টাকা পড়ে আছে। তাও এই রাতে একটা বিস্কিট কিনে খেয়ে ঘুমাবো বলে ভেবেছিলাম, কিন্তু এখন চিনি আনতে হবে। তাই আমি ছুটে গেলাম আর চিনি নিয়ে আসলাম। চা বানিয়ে তিশার হাতে তুলে দিলাম। তিশার সামনে দাঁড়িয়ে আছি। তিশা চায়ের কাপে চুমুক দিতেই ওয়াক্তু, এটা চা? ছি। বলে আমার দিকে চা সহ চায়ের কাপটা ছুড়ে দিল।
আমি রাগ না সামাল দিতে পেরে তিশার গালে একটা থাপ্পড় মেরে দিলাম। এই বড় লোকের অহংকারী মেয়ে, এটা আমার বাসা, এখানে ভদ্র ব্যবহার চলে। আপনার মতো শেষরাতে ঢুকতে দেওয়াই আমার ভুল হয়েছে। আপনি যে ব্যাগটা আমায় ভিক্ষা দেওয়ার জন্য এনেছিলেন সেটা নিয়ে এখান থেকে প্লিজ চলে যান। যান বলছি। টাকা থাকলে সব কিছু হয় না, একটু মনও লাগে, বুঝলেন? আর একটু মানুষের সাথে ভালো ব্যবহারও করেন। এবার তিশা রেগে গেল। দেখে নেব তোকে, টাকার বেশি জোর না তোর, গরিব পোলা একটা। হ্যাট, ভেবেছিলাম ঈদে তোর মতো একটা গরিব ছেলেকে কিছু দিয়ে সাহায্য করে আল্লাহর কাছে পূর্ণতা লাভ করব। কিন্তু না, আমি টাকাটাকে ভালোবাসি, আমি বড়লোকের মেয়ে। তোর মতো স্যাসরাদের সাহায্য করব নাকি? তোকে আমি দেখে নিব। রেগে বের হয়ে গেল তিশা। আমি আমার চোখ বড় বড় করলাম আর কাঁচওয়ালা চশমাটা আমার চোখ থেকে খুলে ওতে লেগে থাকা চায়ের কিছু ছিটা ভালো করে মুছতে লাগলাম আর ভাবতে লাগলাম আমি তো কিছুই করিনি। এবার আমি টিউশন পড়ানোর উদ্দেশ্যে বের হয়ে গেলাম। প্রতিদিনের মতো আজকেও সময় মতো বাসায় ফিরলাম। খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। পড়তে আর বসলাম না আজ। আমি যতই খারাপ হই, কিন্তু একটা মেয়ে শরীরে হাত দিয়েছি, খুব জঘন্য একটা কাজ করেছি, তাই কাল তিশার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব, এটা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। কখন যে ঘুমটা লেগেছে সেটা নিজেও বুঝতে পারছি না। এবার উঠে আমি কলেজের দিকে রওনা হলাম। কলেজে ঢুকে চারদিকে খুঁজতে লাগলাম তিশাকে। অবশেষে কলেজের ক্যাম্পাসের পাশে গ্যারেজে তিশাকে দেখতে পেলাম। আমি ভয়ে ভয়ে এগিয়ে গেলাম। তিশা আমাকে দেখে মনে হয় খুব রেগে গেছে। আমি ওর সামনে গিয়ে চুপ করে দাঁড়ালাম। কালকের জন্য সরি। তিশা এবার হেসে হেসেই বলল, ভিখারি তো ভিখারিই হয়, আয় ওকে ব্যাগটা দিয়ে দে। আমি কারো কাছে ভিক্ষা চাইতে বা নিতে আসিনি, আমার ভুলটা আমি শোধরাতে এসেছি। ও মা, তাই? জি। আয় খ্যাত পোলা, শোন, জি। তুই এমন কেন? কেমন? তোকে এত অপমান করি আমরা, তবুও তুই এখনো এই কলেজে আছিস কেন? জানিনি তো, গরিব মানুষদের অর্থ না থাকলেও স্বপ্ন হাজার, তার মধ্যে এটাও একটা স্বপ্ন যেটা আমার আম্মু দেখেছে। বাহ, বেশ তো কথা বলতে শিখেছিস। জি, বলতে শিখিনি, তবে বাস্তব শিখে দিয়েছে। তা তোর নামটা কি যেন? জি, অব্রনীল। আমি এখন আসি। আমি আবার পিছন করে চলে আসতে লাগলাম। এই খ্যাত পোলা, শোন, জি বলুন। তুই এত কিউট, তাহলে তুই এমন চশমা পরিস কেন? দেখতে কত খ্যাত লাগে বলতো। জি, ক্ষতি নেই, কলেজে আসি আমি পড়াশোনা করতে, কাউকে রূপ দেখাতে না। এটা শুনে তিশা জ্বলে গেল। তার মানে তুই আমাদের বোঝাচ্ছিস? না, আপনাদের বোঝানোর সাধ্য হয়তো আমার নেই, আর থাকবে বা কেন? আপনারা কত বড় লোক বাবার মেয়ে, আর আমি কোথায় একটা গেও গরিব ছেলে যার বাসায় নুন আনতে পান্তা ফোড়ায়। তিশা দেখে এক মনে কথাগুলো শুনছিল। এবার আমার কাছে এসে, আমরা বন্ধু হতে পারি কি? না। কেন? আপনার মতো বড় লোকদের সাথে আমার মতো গরিব ছেলের বন্ধুত্ব হয় না। কারোর হোক বা না হোক, আমার চাই। সম্ভব না, আমি আসি। এটা বলে আমি চলে এলাম। দেখি সারাদিন মেয়েটা আমার পিছন পিছন ঘুরেছে। আমি সেটা হালকা করে নোটিশ করেছি, জানি আবার মজা করবে, তাই বি কেয়ারফুল। আমি কলেজ শেষ করে বাসায় যাচ্ছি, ঠিক তখনই দেখি গাড়ি নিয়ে আমার সামনে তিশা এলো, আর আমার হাত ধরেই, আয় খ্যাত পোলা, গাড়িতে ওঠ। কি ব্যাপার, আজ এত সম্মান? বাহ, বেশ ভালোই লাগলো। কেন? কেন মানে কি, একটা কাজ আছে। নিজের কাজ নিজে করে নিতে পারেন না? আমাকে নিয়ে এবার মজা করার প্ল্যান? না, তুমি যাবে কি না? এবার আমার হাত ধরে টেনে আমাকে গাড়িতে বসালো, আমার অনিচ্ছাতেই। এবার দেখি একটা শপিং মলের সামনে এসে দাঁড়ালো, কিন্তু আমার কাছে তো টাকা নেই। খ্যাত পোলা, চলো। কই যাব? দেখতে পাচ্ছ না কোথায় এসেছি? না, আমি যেতে পারবো না। যাবে কি না? না, বলেছি তো। আয় চলো। এবার আমার হাতটা ধরতে গেল। আমি হাত ধরতে না দিয়ে, আমার হাত ধরবেন না প্লিজ। কেন? আমি গরিব, আমার শরীরে হাত দিলে হয়তো আপনাকে গোসল করতে হবে, সেটা আমি চাই না। উফ আল্লাহ, তুমি সে আগের কথাগুলোকে নিয়ে পড়ে আছো? না, এটাই বাস্তব। চলো তাহলে। এবার মলে ঢুকলাম। দেখি সব জামা কাপড় ও ছেলেদের দেখছে, মনে হয় বয়ফ্রেন্ডের জন্য কিনবে। দেখি অনেকগুলো ড্রেস পছন্দ করলো। এবার আমার দিকে তাকিয়ে বলল, যাও, এইগুলো ট্রাই করে আসো। কেন?
আরে বাবা, দেখতে হবে তো কেমন লাগবে দেখতে। ও, বুঝলাম না, আপনার বয়ফ্রেন্ডের সাইজ আর আমার সাইজ এক নাকি? আরে না না, তবে কিছু না, যাও তাড়াতাড়ি। সব ড্রেস ট্রাই করতে করতে পুরো 1 ঘন্টা চলে গেল। এবার চয়েস হলো ড্রেস। আমি এবার এগুলো খুলে আমার নিজের ড্রেস পরে নিলাম। এবার কাউন্টারে তিশা টাকা দিয়ে গাড়ির কাছে এলো, আর গাড়ির কাছে এসে আমার দিকে ব্যাগটা তুলে দিল। এই খ্যাতপোলার, তোমার জন্য এটা। সরি আপু, আমি ভিক্ষা নেই না। ওই কুত্তার বাচ্চা, আপু কাকে বলিস? আর ভিক্ষা মানে? তিশা দিকে রেগে গেছে, মুখটা অনেক মায়াবী। যতই হোক বড় লোকের মেয়ে, আর বড় লোকের মেয়েরা একটু দেখতে সুন্দরী হয়, তবে মনটা সবার সুন্দর হয় না। সরি, আপনি তো কাল বললেন আমার মতো গরিবকে সাহায্য করে আল্লাহর কাছে পূর্ণতা লাভ করবেন। কাল রেগে উল্টাপাল্টা বলে দিয়েছি। আপনাদের মতো আমি বড় লোকের ছেলে মেয়েদের বিশ্বাস করি না। আচ্ছা, তোমার প্রবলেমটা কোথায়? আমি বড়লোক তো কি হয়েছে? দেখছেন তো, আপনি বড় লোক সেটা গর্ব করে বলছেন। কই কাউকে কোনোদিন কিছু দিয়ে সাহায্য করেছেন? টাকা নিয়ে মানুষ কখনো বাঁচতে পারে না। অন্যের সুখের জন্য নিজের অর্থ যদি সামান্য রূপে বিলিয়ে দেওয়া হয়, তাতে এমন কি ক্ষতি হবে শুনি? কিন্তু না, আপনাদের মতো বড় লোকদের একটাই স্বভাব, আরও চাই আরও চাই, শুধু টাকার পাহাড়। তিশা এবার মাথা নিচু করে আমার সব কথাগুলো শুনছে। তোমার বড়লোকদের উপর এত রাগ কেন? এটা রাগ না, বুঝলেন? তো কি? কিছু না। আর এসব আপনাদের মতো বড় লোকদের ছেলেমেয়েরা বুঝবে না। তো কারা বুঝবে শুনি? আমাদের মতো গরিব মানুষেরা। জানেন টাকার মূল্য আমাদের কাছে কতটা প্রয়োজনীয়? কতটা? আমার চোখের দিকে একভাবে তাকিয়ে আছে তিশা, গালে হাত দিয়ে হাসছে আর আমার কথাগুলো শুনছে। আপনারা প্রতিদিনের হাত খরচে যেভাবে উড়িয়ে দেন, কিন্তু আমাদের ভাবতে হয় কালকের কথাটাও, কিভাবে হাত খরচ চলবে। হাত খরচের কথা বাদ দেন, আপনি যে প্রতিদিনের লাক্সারি গাড়িটা নিয়ে আসেন শুধুমাত্র একা বসে, কই কোনোদিনও তো একটা বৃদ্ধ মানুষকে কি চাপিয়েছেন? এত রোদে চলাফেরা করছে। ছি, তাদের গোটা শরীরে কি দুর্গন্ধ! দেখলেন তো, এটাই আপনাদের মতো বড় লোকদের ছেলে মেয়েদের প্রবলেম। আর একটু সাহায্য করতে শেখেন। আমাকে একটা ড্রেস দিয়ে আল্লাহর কাছে পূর্ণতা লাভ করবেন বলছেন, কিন্তু জানেন পথে ঘাটে মানুষের সাহায্য করাটা কতটা ভালো? আপনাদের মতো বড় লোকরা এসব বুঝবে না, কারণ আপনারা টাকা রোজগার করেন এসি রুমে বসে বা স্যুট বুট পরে, কিন্তু গরিবেরা মাঠে লাঙ্গল দিয়ে রোদে জলে পড়ে চাষ করে আপনাদের মুখ অন্ন জোগায় শুধুমাত্র কয়েকটা টাকার লোভে। আমাদের মতো গরিবরা যদি না থাকতো না, তাহলে আপনাদের মতো বড় লোকেরা বাঁচত না। তিশা এসব কথাগুলো শোনার পর হঠাৎ আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আমাকে জড়িয়ে ধরতে আমাকে ছাড়িয়ে দিলাম। গরিবের সাথে বড় লোকের মিল হয় না, প্লিজ শরীরে স্পর্শ করবেন না। তুমি এমন কেন? যে আমি একটু এমনই। আমি বড়লোক বলে তোমার জ্বলন হচ্ছে? যে না। হচ্ছে। এসব কথা বলতে বলতেই আমার বাসায় আমাকে পৌঁছে দিয়ে গেল, কিন্তু আমি তো ব্যাগগুলোকে ফিরিয়ে দিলাম। এবার আমার কলার ধরেই, এই ব্যাগ না নিলে তোকে আমি নারী নির্যাতন কেসে ফাঁসাবো। মানে? জি। এই নিচ্ছি, প্লিজ এসব করবেন না। শুনেছি নাকি পুলিশের খাতায় নাম উঠে গেলে নিজের মান সম্মান কিছু থাকে না। আর তিশা খুব জেদি মেয়ে। এই নাও। আর হ্যাঁ, আমি যা বলবো এবার থেকে তাই করবে। আমি এবার মাথা নামালাম। জি, কি করতে হবে বলুন। সময় বলে দেবে। বাই খ্যাতপোলা। এবারও হেসে হেসে চলে গেল। মোবাইল নম্বরও আছে ওর কাছে, যদি নাম্বারটা থানায় দিয়ে দেয়। এবার আমি রুমে এসে বসলাম, এটা নিয়ে চিন্তা করছি। ঠিক তখনই তিশার নাম্বার থেকে, এই খ্যাতপোলা, 143। 143 মানে কি? আমি সব বই একে একে খুঁজতে থাকলাম। কোনো প্রশ্নের উত্তর জানতে চাইছে হয়তো, তাই মেসেজ দিয়েছে। না উত্তর বলে দিলে সোজা হয়তো থানায় নাম্বারটা দিয়ে দেবে। প্রায় 3 ঘন্টা খুঁজতে লাগলাম, কিন্তু কোনোভাবে পেলাম না। দেখি তিশা এখন কল দিয়েছে। আমার কপালে এখন ঘামের বিন্দু টপ টপ করে গাল বেয়ে নামছে। আমি এবার ফোনটা রিসিভ করতেই, এই খ্যাতপোলা, আমার উত্তর কই? আমার বুকটা এবার ধরপড় করে কাঁপছে। না, মানে কোনো বই তো পেলাম না, তাই। কি তাই? উফ আল্লাহ, তোকে না আমি গিলে খাবো। কে 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 কিছু না, রাখছি, বাই। মুডটাই অফ করে দিল। আচ্ছা। এসব গরিবের পোলাদের না বলাই উচিত।
কিছুই পোছে না, খ্যাত এক একটা। এই কথাটা শুনে খুব কষ্ট লাগলো। আচ্ছা আমি গরিব বলি কি আমি মানুষ না? আমি আবার বইয়ের পাতা উল্টাতে থাকলাম। যাই হোক, আমি উত্তর খুঁজে দেবই। সকালে উঠে কলেজের দিকে রওনা দিলাম। আজকে তিশাকে দেখতে পাচ্ছি না, বাট ওর ফ্রেন্ডগুলো আমাকে সামনে দাঁড় করে মজা করছে রোজগারের মতো আজও, তাই আমি কিছু মনে করি না। এই দেখ, গরিব ছেলেটা কলেজে এসেছে রে। ছেলেটা বড়ই গরিব রে। তিশা পরশুদিন ভিক্ষা দিয়েছিল, নেয়নি, বেশি ভাব। আমি মাথা নিচু করে শুনছি। ঠিকই বলেছিস। একটা কথা বলতে হবে দেখি, ছেলেটার মুখের দিকে তাকা, যেন কিছুই জানে না। হাসালি রে রীতা, হাসালি। আমি টাকাবো আবার এরকম ভিখারি ছেলের দিকে? কোত্থেকে যেন তিশা এসেই ঠিকই বলেছিস তোরা, কুত্তা কুত্তাই হয়, কখনো খরগোশ হয়ে যায় না। ভাবতে পারিনি তিশা আমাকে এভাবে বলবে। এবার ওর ফ্রেন্ডরা চলে গেল। তিশা আমার সামনে দাঁড়িয়ে, কি হলো? আমার কথার উত্তর কই? না না মানে কোথাও তো লেখা নেই। তাই আমি বলি তাহলে, জি বলুন। আই হেট ইউ। ও আচ্ছা, এটা বলার কি প্রয়োজন ছিল? এটা তো কলেজে সবাই আমাকে করে। বেশি না বকে চলো। এটা বলে আমার হাতটা ধরতে গেল। প্লিজ আমার হাত ধরবেন না। কেন? আপনার মতো বড় লোকের মেয়ের হাতের উপর হাত রাখার অধিকার আমার নেই, আর রাখতেও চাই না। দূর, হাত দেব না, চলো। কোথায়? একটু বেড়াতে। না, সম্ভব নয়। কেন? আমি ক্লাস মিস করে বেড়াতে যাব ভাবলেন কি করে? ও আচ্ছা, সত্য মনে আছে তো? কি শর্ত? রাতের ওঠা কলেজের প্রফেসর। না না, আমি যাচ্ছি, চলেন। গুড বয়। এবার আমরা গাড়িতে উঠলাম। তিশা দিকে আজ একটা নীল জিন্স আর একটা টপ পরে এসছে, খুবই জঘন্য দেখাচ্ছে। ছি ছি ছি, মুসলিম মেয়েদের অহংকার তো বোরখা, না হলে হিজাব। আমি আর নিজের মুখ সামলাতে না পেরে বললাম, একটা কথা বলবো? জি। হয়তো রাগ করতে পারেন, তবে আরে বলো তো। আজ না আপনাকে খুব জঘন্য দেখাচ্ছে। মানে? মেয়েটা খুব রেগে গেছে মনে হয়। আজকে আপনাকে খুব জঘন্য লাগছে। এটাই তোমার মতো গরিবদের প্রবলেম। এই গরিবগুলো নিজেরাই পড়তে পারে না বলে অন্যের সহ্য করতে পারে না। আমি খুব রেগে গেলাম এটা শুনে। গাড়ি থামান। কেন? গাড়ি থামাতে বলছি আমি। না। এবার আমি রেগে ব্রেকে পালা গেলাম। দাঁড়িয়ে গেল গাড়ি। এবার আমি গাড়ি থেকে নেমে হনহন করে হাঁটতে লাগলাম। তিশা এবার চোটে আমার পিছন পিছন আসছে। এবার আমাকে জড়িয়ে ধরলো। আমাকে জড়িয়ে ধরতেই ঝাটকা মেরে সরিয়ে দিলাম। কি হচ্ছে এটা? এবার তিশা একটু ভয় খেয়ে গেল। কই কিছু না তো, সরি সরি। ঠিক আছে, এসব আমি একদমই পছন্দ করি না। আচ্ছা, এবার চলো আমার সাথে। না, আমি যাব না। তুমি যাবে কি না? আমি এবার মাথা নিচু করে নিলাম। আপনাদের মতো বড় লোকদের সাথে উঠা বসা না করাই ভালো। আপনাদের সাথে ঘুরতে হলে পকেটে সবসময় 10-15 হাজার টাকা নিয়ে বের হতে হবে। এটা শুনে তিশা রেগে আমার গালে একটা থাপ্পড় মেরে দিল। এই খ্যাতপোলা কুত্তা, তোর কাছে টাকা থাক আর না থাক, তুই আমার সাথে যাবি, না হলে সোজা কলেজের প্রফেসরের কাছে যাব। আমি খুব ভয় পেয়ে গেলাম, যদি কলেজে গিয়ে উল্টাপাল্টা কিছু বলে দেয়। এখন অবশ্য মুখের কথার কোনো দাম নেই। যার কাছে টাকা আছে সেই দুনিয়ার মালিক মনে হয়, তাই আমি রাজি হয়ে গেলাম। আচ্ছা চলেন। এবার আমি গাড়িতে চাপলাম। আমি গাড়ি ড্রাইভ করতে পারি না, কারণ এসব গাড়ি তো আমাদের ওখানে মহেশ কাকার আছে, সে অনেক বড় লোক, আর আমরা তো মাত্র দিন আনি দিন খাই, এসবের কোনো বালাই নাই। আমি চুপ করে এবার বসে থাকলাম। কিছুক্ষণ পর একটা মল এলো। এবার তিশা আমার হাতটা ধরে গোটা মল ঘুরতে লাগলো। আমি অনেকবার বলতে চেয়েছি, বাট ও কোনো কথার উত্তরই দিচ্ছে না। তিশা প্লিজ আমার হাতটা ছাড়ুন। না, ছাড়বো না। এই দেখো এটা কেমন। আমার হাতটা ছাড়ুন আগে। আর আপনি কি কিনবেন না কিনবেন আমার কি? এই কুত্তার বাচ্চা, কথা কানে যায় না? না না, মানে ওই যে নীল শাড়িটা বেশ লাগছে। আচ্ছা, ওটাই নিচ্ছি তাহলে। এবার ওই শাড়িটা নিয়ে তিশা চলে গেল। কিছুক্ষণ পর তিশা বাইরে বেরিয়ে এলো। আমি তো দেখে পুরো ক্রাশ। সত্যি যে মেয়েকে এত জঘন্য লাগতো। এসব জিন্স আর টপ পরলে সে মেয়েকে আর শাড়ি পরাতে এত সুন্দর লাগছে। এবার আমার সামনে সেই। এই কেমন লাগছে? খুব সুন্দর লাগছে আপনাকে। তাই? আচ্ছা। এবার আমাকে নিয়ে সোজা পার্কে চলে এলো। আমি এখানকার তো তেমন কিছুই চিনি না, কারণ আমি গ্রামের ছেলে।
আর এই শহরে পড়াশোনা করতে এসেছি। আর আমার পকেটে তেমন টাকাও থাকে না যে শহরটা ভালো করে ঘুরে দেখব। আমার জীবন কেমন আপনারা তো জানেনই। পার্কে খুব গরম, আর আমার গোটা শরীর ভিজে যাচ্ছে। একটা গাছের নিচে বসা হলো। আমার এই অবস্থা দেখে তিশা ওর পাশে থেকে রুমালটা বের করে আমার মুখে দিতে যাবে, ঠিক তখন আমি ওর হাতটা ধরলাম। কোনোদিনও কোনো মেয়ের হাতে ভাবে ধরিনি, খুব ভয় লাগছে, তাই আবার ছেড়েও দিলাম। আমার হাত ধরলে কেন? না না মানে কি মানে? না না, আমার মুখে আপনার রুমাল দেবেন না প্লিজ। কেন দেব না? আমি চাই না আমার মতো গরিব মানুষের খাম বড় লোকের মেয়েদের রুমালে থাকুক, আবার আপনাকে গিয়ে গোসল করতে হবে। আফরো, তুমি এমন কেন? যে আমি এমনই। কেন কেন আমার চোখের দিকে তাকাও, কিছু বোঝো না তুমি? না, কি বোঝার আছে শুনি? সত্যিই কিছু বোঝো না? না। আফরো, আমি তোমাকে ভালোবাসি। এটা শুনে আমার মাথা পুরো রেগে আগুন। সঙ্গে সঙ্গে আমি ওর কাছ থেকে উঠে চলে এলাম। এবার তিশা আমার সামনে এসে দুহাত মিলেই, এই যাবে না প্লিজ, আমার কথার জবাব দাও। কি জবাব দেব? তুমি আমাকে ভালোবাসবে কি না? কি জবাব দেব? না, আমার পক্ষে সম্ভব নয়। কেন না? জানি না, আমার পথ ছাড়ো। আপনার সাথে আসাটাই আমার ভুল হয়েছে। কেন বলে যাও আগে। আমি তোমাদের মতো বড় লোকদের সহ্য করতে পারি না। কেন পারো না জানতে পারি কি? কারণ আপনারা আমার মতো গরিব মানুষদের পেটের ভাত কেড়ে নেন। আর আপনাকে এত বোঝা লাগবে না। সোজা কথা, আমি আপনাকে ভালোবাসি না। আমি বুঝতে চাই না, আমি শুধু তোমাকেই ভালোবাসি। জানো, তোমাকে আমার প্রথম থেকেই ভালো লাগতো। তখন ছিল ওটা ভালো লাগা, কিন্তু এই 3 দিন তোমায় ভালোবেসে ফেলেছি, তোমার ওই মিষ্টি মিষ্টি জাদু করা কথাগুলোতে। ফালতু বকবেন না প্লিজ, আমাকে যেতে দিন। না, যেতে দেব না। আমি কিন্তু সুইসাইড করব তোমাকে না পেলে। যান, গিয়ে করেন। এসব ভয় আমাকে দেখাবেন না। আবার কিন্তু এবার সহ্যের সীমা হারিয়ে ফেলছেন আপনি। সত্যি বলছি, আমি সুইসাইড করব। যান, গিয়ে মরেন, সুইসাইড করেন, আমার কিছু যায় আসে না। এবার আমি ওখান থেকে চলে এলাম। পুরো দিনটা খারাপ করে দিল। দুপুরে বসে বসে ঘামছি, কারণ আমি যে রুমে থাকি তাতে কোনো পাখা নেই। দিনে ঠিক মতো একবেলা খাওয়াই হয় না, আবার ইলেকট্রিসিটির বিল আসবে কোত্থেকে? তাই আর পাখাও নেই, মাত্র একটা হাত পাখা আছে। ঠিক তখনই ফোন এলো একটা আননোন নাম্বার থেকে। হ্যালো। হ্যালো অব্র, জি, আপনি কে? আমি রীতা, তিশার ফ্রেন্ড। অব্র, তুমি এই হসপিটালে তাড়াতাড়ি আসো। তিশা সুইসাইড করেছে। ফালতু বকো না, আমার এসব শোনার সময় নেই। প্লিজ অব্র, একবার আসো। সত্যি বলছি, তিশার এখন খুব খারাপ অবস্থা। তিশার শ্বাস প্রশ্বাস ধীর গতিতে চলছে। এই মেয়ে, ড্রামা করেন কেন? প্লিজ আমাকে আর কল দেবেন না। এবার আমি কলটা কেটে দিলাম। অনেকবার অনেক নাম্বার থেকে কল এলো, একটাও রিসিভ না করে ফোনটা সুইচ অফ করে দিলাম। আমি জানি সব মজা করছে। সন্ধ্যা নেমে এলো। এবার দেখি কতগুলো লোক এলো, আর আমার কলার ধরে তাদের গাড়িতে করে আমাকে গালিগালাজ করতে করতে নিয়ে যেতে লাগলো। আমি অনেক জানতে চাইলাম, কিন্তু তারা আমাকে গালে শুধু থাপ্পড়ই মারতে লাগলো। আমি বুঝে উঠতে পারছি না কেন আমাকে তারা মারছে। আর আমি কোনো কিছু জিজ্ঞাসা না করে বসে আছি শুধু। এবার আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। আরে, এটা তো সেই হসপিটাল যেটা দুপুরে রীতাময় ফোন দিয়ে বলেছিল। তাহলে এরা তিশার জন্য আমাকে তুলে এনেছে। এবার একটা লোক আমার ঘাট ধরে টানতে টানতে নিয়ে গেল ভেতরে। আমি ভেতরে যেতে একজন মহিলা আমার পা ধরতে এলো। আমি আমার পা ধরতে না দিয়েই, এ কি, আপনারা কে? আর আপনি কে আন্টি? বাবা, আমি তিশার আম্মু। এবার আমার খুব ভয় করছে, তিশা অন্য কিছু করে ফেলেনি তো। এবার আমার চোখ মুখে শুধু ভয় লক্ষণ। আন্টি, তিশা কোথায়? আর ওর কি হয়েছে? তিশা এখন বেডে আছে। কি হয়েছিল একটু খুলে বলুন তো। তিশা কোথা থেকে যেন 11:30টার সময় বাসায় ফিরল। কোনো কিছু কথা না বলেই রুমের মধ্যে চলে গেল। 1টা বাজার সময় আমি ওই রুমে গিয়ে নক করলাম, কিন্তু ওর কোনো সাড়া পেলাম না। আমি আবার করলাম। এভাবে 10 থেকে 12 বার করার পর কোনো সাড়া না পেয়ে পাশের বাসার লোকদের ডেকে এনে দরজা ভেঙে দেখি তিশা মাটিতে লুটিয়ে পড়ে আছে, তার মুখ দিয়ে ফেনা কাটছে। তারপর জানলাম তোমাকে ও ভালোবাসে, কিন্তু তুমি ওকে বাসো না। এটা কি ঠিক বাবা? আমাদের একটাই মেয়ে, ও কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে বাঁচবো বলো তো? এটা বলে কাঁদতে থাকলো।
হ্যাঁ, কিছুটা কষ্ট হলো, কারণ একজন মায়ের বুকের ব্যথা শুধুমাত্র মাই জানে যে সন্তানের জন্য তার হৃদয় কতখানি কষ্ট পায়। বুঝলাম আন্টি, কিন্তু আমি আপনাদের মেয়েকে কখনো গ্রহণ করতে পারবো না। কেন? আন্টি, আমার বাসা কোনো এক গ্রামে। আমি একজন গাইয়া ছেলে। আমি সবুজকে ভালোবাসি, আর আপনাদের মেয়ের পছন্দ পার্টি, ডিস্কো এইসব। তাতে কি হয়েছে? গ্রামের মানুষরা কি মানুষ না নাকি? আন্টি, সব থেকে দুর্ভাগ্যের বিষয় যে আমাদের সংসারে যে হাল, তাতে নুন আনতে পান্তা ফোড়ায়। আমি আপনার মেয়ের যোগ্য ছেলে না। ও সমাজের সাথে মিলিয়ে নেবে। আন্টি, একটা কথা বলি, কিছু মনে করবেন না। আপনি তো আমার আম্মুর মতো, তাই আম্মুর সামনে কোনো কিছু গোপন করতে নেই। জি বলো বাবা। আপনাদের মেয়ে বড় অহংকারী। তিশার লাইফ স্টাইল আলাদা। তিশার আম্মু কি যেন ভেবে আমাকে আঙ্গুল তুলে ডাকছে। আমি পিছন ফিরতে দেখি তিশা আমাকে ডাকছে। না আন্টি, সম্ভব না যাওয়া। প্লিজ বাবা, একবার দেখা তো করে যাও। না আন্টি, আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে এলাম বাসায়। আমি যদি ওর সামনে যেতাম, ওর পাগলামির চরম সীমায় পৌঁছে যেত, আর আমি রাগ না সামাল দিতে পেরে উল্টোপাল্টা কিছু করে ফেলতাম। তাই আগে ভাগে চলে এলাম। আজও টিউশনি করা হলো না। ধুর, ভালো লাগে না। মোবাইলে লো ব্যাটারি, তাই চাচার দোকানে চার্জে বসিয়ে দোকানে একটা বই বের করে পড়তে থাকলাম। রাতে এবার ছাদে উঠে হালকা বয়ে যাওয়া বাতাসে মজা নিতে থাকলাম। হঠাৎ ফোন এলো। দেখি আম্মু ফোন দিছে। জি আম্মু, বলো। কাল বাসায় চলে আয়, কেন আম্মু? আসলেই জানতে পারবি। আচ্ছা আম্মু। সকালে এবার বাসার দিকে রওনা দিলাম। বাসার সামনে গিয়ে দেখি অনেকগুলো বড় গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের গ্রামে তো শুধু মহেশ কাকার গাড়ি আছে। হয়তো মহেশ কাকার আত্মীয় স্বজন হবে হয়তো। আমি আর কিছু না ভেবেই আমার বাসায় মাথা নিচু করে ঢুকে গেলাম, কারণ আমাদের খড়ের চালির বাসা অনেক নিচু, তাই মাথা নামিয়ে ঢুকতে হয়। বলেছিলাম না, খুব ছোট পরিবার আমাদের। আমি এবার বাসার ভিতরে যেতেই দেখি অনেকগুলো লোক ও তাদের মাঝে তিশা। আমি তো দেখে আগুন। আমি আম্মুকে চুপি চুপি ডাকলাম, আম্মু এসব হচ্ছেটা কি? কি আবার দেখতে পাচ্ছিস না, তোর বিয়ের কথাবার্তা চলছে। আমার বিয়ে? কথাটা শুনে আমার মাথায় ভূত চেপে লাফাচ্ছে। জি, তোর বিয়ে। আম্মু, তুমি তো জানো আমি বড় লোকদের সহ্য করতে পারি না। ছাড় না বাবা, আমি চাই তুই সুখে থাক। আর মেয়েটা তো তোকে অনেক ভালোবাসে, তাই না? তবু আম্মু, আমার বিয়ে করা সম্ভব না। তুই কি চাস এখানে এখনই এভাবে বিয়েটা হয়ে যাক? মানে কি এইসবের? চুপ থাক তাহলে। আম্মু প্লিজ, আমি বিয়ে করতে পারবো না। এই মেয়ে আমাদের সমাজে বসবাস করতে পারবে না। তো তুই ওকে নিয়ে দূরে কোথাও চলে যাবি? আম্মু, তুমি এটা বলতে পারলে? তুমি ছাড়া আর কে আছে আমার, যে তোমাকে ছেড়ে আমি একটা অন্য মেয়ের সাথে বাইরে ঘর বাঁধবো? দেখ অভ্র, মেয়েটা খুব ভালো, তোকে অনেক ভালোবাসবে। আমি এবার রেগে সবার সামনে গিয়ে বললাম, এই যে আপনারা সবাই উঠুন, আর প্লিজ এখান থেকে চলে যান। বিয়ে হবে না, প্লিজ, আমি হাত জোর করছি। তিশা এবার কান্না করতে করতে আমার পায়ে এসে বলল, অফরো প্লিজ এমন করো না, প্লিজ, আমি তোমার পায়ে পড়ছি। এবার আমার আম্মা আমাকে সরিয়ে দিয়ে, আপনারা দাঁড়ান, আজ এখানেই বিয়ে হবে। দেখি এই ছেলের কত বড় সাহস। আম্মু আমি এই বিয়ে করতে পারবো না, প্লিজ আম্মু। এই বিয়ে যদি সুষ্ঠুভাবে না হয় তাহলে তুই আমার মরা মুখ দেখবি। এবার আমি চুপ করে রইলাম। তারপর যা হওয়ার তাই হয়ে গেল। আমাদের বিয়ে হয়ে গেল, যাকে বলে জোরপূর্বক। বাসর রাত আজ আমাদের। আমি রুমে ঢুকতে চাইতেছি না, কিন্তু আমাকে ঢুকতেই হবে। আমি এবার রুমে ঢুকে ওর সামনে বসলাম। ও আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে খুব মিটিমিটি করে হাসছে। আমি কোনো রকমের সাড়া না দিয়ে শুয়ে পড়লাম। মধ্যরাতে ওর শারীরিক চাহিদা মেটাতে হলো আমায়, যেটা সব মেয়েরাই চায়। তাই আমি কোনো রকম দ্বিধাবোধ না করে ওর চাহিদা মিটিয়েও দিলাম। একটু পরে ওই চিৎকার করে উঠল, আহো আহো, কি হলো? এমন একটা বাসারে বাবা, ছি ছি, গায়ের উপর কুটি পড়ছে। আমি এবার রাগ সামাল দিতে না পেরে একটা চড় মেরে দিলাম। এই জন্যই তো আমি বলেছিলাম আমাকে বিয়ে না করতে। আপনার লাইফস্টাইল আমাদের মতো সমাজের সাথে মিল খাবে না। শুনলেন না আমার কথা? এবার থেকে এখানেই থাকতে হবে, না হলে যেখানে খুশি চলে যাবেন। তিশা খুব রেগে আগুন হয়ে শুয়ে পড়ল। সকালে উঠেই তিশা চিৎকার করতে লাগলো। আমি সামনে গেলাম। ফ্রেশ হব, টয়লেট কোথায়? টয়লেট নেই,
মানে? মানে যা করতে হবে সব মাঠে। তিশা রেগে আগুন হয়ে গেছে। কোনো রকমে খাওয়া দাওয়া সেরে কলেজে বেরিয়ে পড়লাম। বড় লোকের মেয়ে গাড়ি নিয়ে বেরোলো আর আমি বাসে উঠলাম। সেটা দেখে আমি যে বাসে ছিলাম তার সামনে গাড়ি দাঁড় করিয়ে আমাকে ওর গাড়িতে তুলে নিল। এবার আমরা কলেজে পৌঁছে গেলাম। আমরা এবার দূরে দূরে হাঁটতে লাগলাম। আমি সোজা ক্লাসরুমের দিকে চলে গেলাম কোনো রকম খেয়াল না করেই। এবার ক্লাস ছেড়ে আমি একাই কলেজ ক্যাম্পাসে বসে আছি আর চারদিক থেকে শুনতে পাচ্ছি এই ছেলেটা শেষ পর্যন্ত তৃষার চাকর হতে হলো। সবার মুখে একই কথা। আমি এবার রেগে হনন করে তিশাকে খুঁজতে লাগলাম। কিছু দূরে গিয়ে দেখি তিশা অনেক হাসাহাসি করছে। এবার আমি তাদের কাছে গিয়েই, এই তিশা, এসে গেছে তোর ভিখারি বর। রীতা ভিখারি না, ও ডাবল ভিখারি। তিশা, ওর মতো ভিখারিকে তুই বিয়ে করতে গেলি কেন? তোর জন্য তো কত বড় লোকের ছেলে মিলতো। যে মিলতো, তবে এর মতো মিলতো না। একে আমার পায়ের নিচে রাখলেও এ সারা জীবন থাকবে, মাথায় ওঠার চেষ্টা করবে না। তিশা আপনি আমাকে ব্যবহার করলেন। জি, খ্যাত যাকে বলে প্রতিশোধ। আমি আপনার কি ক্ষতি করেছিলাম বলবেন একটু? দেখতে চাস? হ্যালো অল গাইস, সবাই একটু এদিকে আসবেন। একে একে সবাই এলো। এবার আমার দিকে আঙ্গুল তুলেই, এই ছেলেকে আমি বিয়ে করলাম কাল, আর আজ তাকে আমি ব্যবহার করব, যাকে বলে ইউজ অ্যান্ড থ্রো। ভিখারির বাচ্চা একটা। আমি এবার রেগে ওর গালে ছোট কয়েকটা থাপ্পড় মেরে দিলাম। এই মেয়ে, ভিখারি বলতে পারিস আমাকে, কিন্তু আমার আব্বুকে না। কেন রে, তোর আব্বু কি লন্ডনে ভিক্ষা করে নাকি? এই মেয়ে, মুখ সামলে। আমার আব্বু আপনাদের মতো চুনোপুটি বড় লোকদের পিছনে রাখে, জায়গা পাবেন না তার কাছে। আমি আর কিছু না বলেই কান্না করতে করতে রেগে ওখান থেকে চলে গেলাম। মানে? এই অফ্র, বলে যাও বলছি। গোটা কলেজ পুরো স্তব্ধ হয়ে আছে। শুধুমাত্র পাশে মেন রোড থাকায় গাড়ির শব্দ আর পাখির কিচেমিচি শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। এবার আমি সোজা বাসায় চলে এলাম। এসে শুনি তিশাকে আম্মু খাবার দিতে গিয়েছিল। ভালো খাবার না দেখে উল্টে ফেলে দিয়েছে। আবার আমি খাবার নিয়েও সামনে গেলাম। খাবারের থালা এগিয়ে দিয়ে, এ নিন, খেয়ে নিন। ওয়াক্তু, এগুলা খাবার? নিন, খেয়ে নিন। আমি খাবো না বলেছি তো। খেয়ে নিন বলছি না। আমি না বলেছি তো। এটা বলে খাবার উল্টো করে ফেলে দিল। আমি এবার ওকে ওখান থেকে তুলে বাইরে এনে টেনে ফেলে দিলাম। একটা ভদ্রলোকের বাসা, আপনার মতো অভদ্র মেয়ে থাকার জায়গা না। জানেন এতটুকু খাবারের দাম কত? এটা আমার আম্মুর ভাগের খাবার। আম্মু নিজে না খেয়ে আপনাকে খাওয়াতে পাঠালো, আর আপনি সেটা ছুঁড়ে ফেলে দিলেন, তাও একবার না দুবার। আমি এবার রেগে তিসে সব কিছু এনে দিলাম। এ নিন আপনার সব জিনিসপত্র, যান, বিদায় হয়ে যান আমার বাসা থেকে। আপনার মতো এমন মেয়ে আমার বাসায় থাকলে আমাদের সবার জন্য খুব খারাপ হবে। আম্মু কোত্থেকে যেন এসেই, এই অব্র, তুই কাকে কি বলছিস? চুপ করো তো আম্মু, যা হচ্ছে শুধু তোমার জন্য। এবার যা করার আমাকে করতে দাও। আমি না বলেছি তো। তোদের মতো গরিবদের না আমি আমার পায়ের নিচে রাখি। সব ছেঁড়া কাপড় জামা পরে ঘোরে। দেখ আমাকে দেখ, আমার এই জামাটার দাম 18,000 টাকা। তোরা তো কখনো ওই টাকাটাই একসাথে দেখিসনি। আপনি চলে যান, আর ঘুরে আমার বাসার দিকে আসবেন না। তুই ভিখারির বাচ্চাকে আমি কলেজে দেখে নেব। আমি সব দেখে কান্না করতে লাগলো। যা হচ্ছে সব আমার জন্য। আমি আমার ছেলের জীবনটাকে নষ্ট করে দিলাম। ছি ছি ছি। আম্মু এমন বলো না। কোন আম্মু কি চায় যে তার ছেলে সুখে না থাক? তোমার ছেলের ভাগ্যে নয় সুখ ছিল না, যে গেছে যেতে দাও না। যেতে চাইলে লাথি মেরে এগিয়ে দাও। আমি এবার কান্না করতে লাগলো। একটু পরে দেখি তিশার আব্বু আম্মু আমার বাসার সামনে এসে হাজির। এবার আমাকে উল্টাপাল্টাভাবে দোষারোপ করছে, সত্যটা না যাচাই করেই। আমি সব মাথা নিচু করে শুনছি। আমি এবার লক্ষ্য করলাম তিশার গেটের পাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসছে আর আগে ফুসছে। বুঝলাম প্রতিশোধ নিচ্ছে। তারপর আমি আঙ্কেলকে সব সত্যটা খুলে বললাম। আঙ্কেল সব সত্য শুনে তিশাকে অনেক রাগারাগি করলো আর আমাকে এখানে জোর করে রেখে যেতে চাইলো, কিন্তু তিশা থাকতে নারাজ। তিশা আমার কাছ থেকে ডিভোর্স চায়, তাই জন্য আঙ্কেল একটু সময় নিল। তিনি উকিলের সাথে কথা বললেন। উকিল 6 মাস সময় নিতে বলল। 6 মাস আমাদের একসাথে থাকতে হবে। এই 6 মাস তিশা চাইছে আমি যেন তার বাসায় গিয়ে থাকি। তিশা এখানে থাকতে পারবে না।
আমি এতে রাজি ছিলাম না, কিন্তু মার জোরাজুরিতে বাধ্য হলাম। তারপর আমি আঙ্কেলদের বাসায় চলে গেলাম, সাথে তিশাও। তিশাদের বাড়িতে আসার পরই আঙ্কেল তিশাকে শাসিয়ে গেল, যদি সে আমার কথা মতো না চলে, আমার সাথে 6 মাসে কোনো খারাপ ব্যবহার করে, তাহলে তার সব সম্পত্তি সে এতিমখানায় দান করে দেবে, তাকে কোনো কিছু দেবে না। তাই জন্য তিশা এখন আমার কথা মতোই চলবে, আর এটাই আমার সুযোগ। এবার আমি তিশাকে বুঝিয়ে দেব আমি কি জিনিস। এতদিন বদ্রের মুখোশ পরে ঘুরতাম, আজ থেকে নিজের আসল চেহারা দেখাবো। তিশাদের বাড়িতে আসার পর থেকে সেভাবে আর আমার সাথে খারাপ ব্যবহার করতে পারেনি। তার কারণ একটাই, তার বাবা, তার মা বাবা খুব ভালো মানুষ, আমাকে অনেক ভালোবাসেন। এখানে আসার পর থেকেই তিশার যেন শারীরিক চাহিদারও বাড়তে শুরু করেছে। সে যখন তখন আমার কাছে আসতে চায়। একদিন রাতে ঘুমিয়েছিলাম, সকালবেলা চোখ খুলতে দেখি তিশা পিসিদের মতো আমার গায়ে পা তুলে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। আমি এবার ওকে সরাতে চেষ্টা করলাম, এই সরেন। এটা বলে আরও জোরে আমাকে জড়িয়ে ধরলো। আমি আর কোনো কিছু না করে তিশা যেমন আছে তেমনই থাকতে দিলাম। আমি ওর মুখের দিকে চেয়ে আছি আর ভাবছি, মেয়েরা এত মায়াবী, কিন্তু মনটা খুব অহংকারী ছিল। কিন্তু আজ আমায় একটু ভালোবাসে, এর কারণ কি? আমি এবার কিছুক্ষণ ভাবার পর, তাতে আমার কি? তিশা যদি চেঞ্জ হয়ে যায়। এবার আমি তিশার ওই দুটি চোখের দিকে তাকাতেই ফিদা হয়ে গেলাম। এত সুন্দর টানা টানা চোখ, পুরাই জোস, কখনো এভাবে দেখা হয়নি। আমি আর থাকতে না পেরে তিশার বাবার দেওয়া মোবাইলটা অন করলাম। ও হ্যাঁ, আরেকটা কথা তো বলাই হয়নি, তিশার বাবা আমাকে একটা ফোন কিনে দিয়েছে, আর সেটা হলো আইফোন। আর কাল আমাকে তিশা শিখিয়ে দিয়েছিল কিভাবে ছবি তুলতে হয়, তাই ঘষে ঘষে অন করলাম। তা আবার টানা 15 মিনিট পর এবার আমি এর মুখের একটা ফটো তুলতেই দেখি টর্চ লাইটের মতো আলো জ্বলে উঠল। আমি সেটা দেখে ভয় পেয়ে গেলাম। ও মা, এইটা কি? সঙ্গে সঙ্গে তিশা উঠে আমার মুখে হাত দিল। কি হলো কি হলো? না না না, কিছু না। আমার মুখে ভয়ের আওয়াজ দেখে তিশা মনে হয় খুব ভয় পেয়ে গেছে। দেখেও আবার কান্না করতে শুরু করে দিল। কি হয়েছে বলবা তো নাকি? না না, কিছু না। ওই কি হয়েছে বলবা কি? এবার আরও কান্না করতে শুরু করে দিল। আমি ভয়ে মোবাইলটা ওর দিকে এগিয়ে দিলাম। কাল আপনি যে শিখে দিয়েছিলেন ফটো তোলাটা, তাই আজ আপনার একটা ফটো তুলতে গিয়ে দেখি একটা টর্চ লাইটের মতো কি যেন জ্বলছে। মনে হয় মোবাইলটা ব্লাস্ট হবে, ফেলে দিন ওটাকে। আমি আসলে খুব বোকা শোকা, কখনো স্মার্টফোন চালাইনি, তাই কিছুই বুঝতে পারি না। যতটুক বুঝি ততটুক তিশাই শিখিয়ে দিয়েছিল। আমার এবার ভয়ে থরথর করে শরীর কাঁপা শুরু হয়ে গেল। আমি কেঁপে কেঁপে বললাম, আমি তার জন্যই বলেছিলাম এই মোবাইলগুলো ভালো না, আজ এখন এই মোবাইল ফেটে যাবে। এই কথাগুলো শুনে তিশা হাসছে আর আমার বুকে কয়েকটা কিলকুশি মেরে দিল। কুত্তা বিলাই হারামি, পুরাই ভয়ে আমাকে শিউরে দিয়েছিল তো, খ্যাত একটা। জি, খ্যাত। আর এই খ্যাতটাকে তো এখন স্বামী বলছেন? চুপ, ওটা মোবাইলের ফ্ল্যাশ ছিল, কোনো টর্চ লাইট আর ফেটে যাচ্ছিল না। না না, আমি দেখেছি, বিশ্বাস করি না আমি। এবার আমার মাথায় হাত বলে আমার কপালে একটা চুমু খেয়ে বলল, পাগল একটা। এটা বলে আমার মুখে মাথা লুকালো। কিছুক্ষণ পর আমি বললাম, তিশা ছাড়ুন আমাকে। না, ছাড়বো না। এটা বলে আমার হাতটাকে জড়িয়ে ধরে আমার বুকে আবার জোর করে মাথা রাখলো। শালার একে গরম, তার মধ্যে জড়িয়ে আছে, পুরোই প্যারা। আরে ফ্রেশ হয়ে আসি, তারপর না হয় আবার জড়িয়ে ধরবেন। আচ্ছা। এটা বলে আমি ফ্রেশ হতে রুমের দিকে গেলাম। হঠাৎ আমার সামনে তিশা এসে, সকালে ঘুম থেকে উঠে কিসটা কে দেবে শুনি? কিস মানে? নেকা, তুমি জানো না স্বামী তার স্ত্রীকে সকালে উঠে একটা করে কিস দেয়, আবার অফিস থেকে আসার পর? কই, আমি তো কখনো কাউকে দিতে দেখিনি। আর আমি তো এখন অফিস যাই না, আমি তো কলেজে যাই। এবার তিশা রেগে আমার গলার দিকে হাত বাড়ালো। তোকে না আজ আমি মেরেই ফেলবো। ভাগ্যিস তুই আমার বর। লোক দেখাবে যে আমি আমার বউকে কিস করছি দেখ। আর অফিস যাও না তো কি হয়েছে, কলেজ থেকে আসার পর দিতে পারবো তো। বেশি না আমার মাথা গরম করে আমাকে একটা কিস দিয়ে উদ্ধার করো। কিস দিয়ে উদ্ধার করে কিভাবে শুনি? ওরে আল্লাহ, এই খ্যাটটাকে নিয়ে আমি কিভাবে সংসার করব? একটা গেও। আমি এবার একটু মুসকে মুসকে হাসতে লাগলাম। আমি ততক্ষণ ওকে রাগাচ্ছিলাম, এটা দেখতে পেয়ে তিশারও রেগে গেল। তার বাচ্চা, যা
তোর কিস লাগবে না। আমি দেওয়ার জন্যই বসে আছি। এটা বলে আমি হাসতে হাসতে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে ঢুকে গেলাম। ফ্রেশ হয়ে এলাম। আসার পর তিশা ঢুকলো ফ্রেশ হতে। আমি এবার আমার বইগুলো আমার ব্যাগে ভরতে লাগলাম। আর তিশা চিৎকার করে, অফরো, 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 এই অফরো। আমি এবার ওয়াশরুমের কাছে গেলাম। কি হলো, চিৎকার করছেন কেন? ভেতরে আসো। কি? জি ভেতরে আসো। না, আমি যাব না। এবারও দরজার পাশে এসে আমার হাতটা টেনেই। এই আসো তো। আমি ভেতরে ঢুকতেই ও মা, এবারও তোয়ালে পরে। ব্রাশ করে দুজনে আজ চলো। আমার তো ব্রাশ করা হয়ে গেছে। না, আবার করতে হবে তোমায়। আমি আর করব না। এবারও আমার পিঠে চেপেই। চলো আয়নার সামনে। আল্লাহ, মেয়েটা পুরাই পাগল। এবার আমি আয়নার সামনে নিয়ে গেলাম। এবার তিশা নিজেই টুথপেস্ট লাগিয়ে। আজ আমি তোমাকে ব্রাশ করে দেব, আর আমাকে তুমি। আমি তো শুনে অবাক। বাবা গো, না না, আমি পারবো না। শালা কি লজ্জা রাখছে। ওই করবা কি না? এবার তিশা আমার মুখের দিকে ব্রাশ বাড়িয়ে দিল। ওই মুখ খুলো না। আমি এবার আমার মুখ চেপে ধরলাম। না, খুলবো না। তবে রে খ্যাত পোলা। এবার আমার মুখটার বা হাত দিয়ে জোর করে ব্রাশ ঢুকে দাঁতের এপাশ ওপাশ ব্রাশ চালাতে লাগলো। শালা এত জোরে জোরে ব্রাশ করছে, দাঁতের চলগুলো না ভেঙে গেলেই হয়। ওই আমারটা কে করবে শুনি? এবার আমি ওর মুখে ব্রাশ করাতে লাগলাম। আমি আয়নার দিকে তাকাতেই আমি লজ্জায় রাঙা হয়ে গেলাম। আর সেটা তিশা লক্ষ্য করলো। আর আমার মাথাটা চুলকে। খ্যাত পোলাটা দেখে লজ্জা পেয়ে গেছে। এটা বলার সাথে সাথেই আমি লজ্জায় থাকতে না পেরে চোখ মুখে হালকা পানি ছিটা মেরে বের হয়ে এলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে আবার বেসিনের কাছে গিয়ে চোখ মুখ ভালো করে ধুয়ে নিলাম। সেলার তারপর লক্ষ্য করলাম মুখের ভেতর থেকে রক্ত পড়ছে। তাহলে ভাইয়ারা আপনারাই ভাবুন কত জোরে ব্রাশ করিয়েছে। এবার আমি ওখান থেকে এসে আমার সুইচওয়ালা মোবাইলটা নিয়ে সাপ গেমটা খেলা শুরু করে দিলাম। এর মধ্যে তিশাও রুমে এসে গেছে। অফরো, এই অফরো। জি বলেন। অফরো, আমাকে শাড়িটা পরিয়ে দাও না। বাবা, যে মেয়ে জিন্স টপসের অন্য কিছু চোখেই দেখতো না, আজ সে শাড়ি পরবে বলছে। শুনে বেশ খুশি লাগছে মনে। আমি তো পারি না পরাতে। পারি না বললে শুনবো না। আমি না তোমার বউ, পরাতেই হবে। আচ্ছা, আপনি নিজেই পরে নিন না। আমি পরবো মানে? আচ্ছা আচ্ছা, পরিয়ে দিচ্ছি। আমি ভাবছি তিশা কি সত্যি সত্যি আমাকে ভালোবাসতে শুরু করেছে, নাকি আবারও কোনো নাটক করছে। যাকগে, সে পরে দেখা যাবে। কি রাগ রে বাবা। এবার আমি পরিয়ে দিলাম। আমি এবার উঠে দাঁড়াতেই তিশা আমার গা ঘেঁষে দাঁড়ালো। তিশার ভেজা চুলে পানি টপ টপ করে নিচে পড়ছে। আর তিশার চুলে দেওয়া শ্যাম্পুর গন্ধে আমাকে পুরো মাতাল করে দিচ্ছে। তিশা এবার তাড়াতাড়ি করে চলে গেল। আমি এবার বসে রইলাম। কিছুক্ষণ পর তিশা আমাকে ডাকছে। কই গো, শুনছো? ব্রেকফাস্ট করবে, আসো। আমি তো শুনে অবাক। কই গো, আবার শুনছো? ওরে পিচ্ছি পণ্ডিত, তুই কবে শুনবি? তবে এরকম অহংকারী মেয়েকে বিয়ে করিস না, কারণ তুই তো আবার কারো রাগ সহ্য করতে পারিস না। যে রাগ দেখায় উল্টো আবার তার উপরে তুই রাগ দেখিয়ে দিবি। এবার আমি নিচে চলে গেলাম। ব্রেকফাস্ট করার সময় তিশার আম্মা আমাকে ইশারা করে। ধন্যবাদ বাবা তোমাকে। আমি এবার হাত নেড়ে দিলাম, তিশাকে না বুঝতে দিই। কেন? তিশার মা এবার ইশারা করে বলল, আমার মেয়েটাকে বদলে দেওয়ার জন্য। আমি এবার লজ্জায় মুখ নামিয়ে নিলাম। আম্মু, আপনার মেয়ে নিজেই বদলে গেছে, আমি বদলাইনি। ঠিক আছে বাবা। এটা বলে তিশার আম্মু এবার কিচেনের দিকে চলে গেল। আমি ব্রেকফাস্ট ছেড়ে রুমে এলাম। এবার কলেজে যেতে হবে, তাই পিঠে ব্যাগ নিয়ে দরজার কাছে যেতেই দেখি তিশার দরজার দুই পাশে হাত দিয়েই। কোথায় যাচ্ছ? কেন, কলেজে। এবার আমার কলার ধরে। বাসায় নতুন বউ থাকতে কলেজ কিসের? আজ কোনো কলেজ না। আচ্ছা। আমি এবার সবাই বসে রইলাম আর দেখলাম তিশা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে কি যেন গোছাতে লাগলো। আমি আর কিছু না ভেবে আইফোনটা হাতে নিয়ে চালাবার চেষ্টা করতে লাগলাম। চেষ্টা করে কিছুটা পারলাম। আরও কিছু জানার জন্য বললাম, তিশা একটু এদিকে আসবে। তিশা এবার আমার দিকে মুখ ফিরে। কেন? মোবাইলটা চালানোটা একটু শিখিয়ে দেবেন, তাই বলছিলাম। আপনি এলে ভালো হতো। এবার আমার সামনে সেই শাড়ির কোটটা কোমরে গুজে
দুটো হাত কোমরে রেখে তিশা রেখে আমার দিকে তাকিয়ে, ওই এত আপনি আপনি করছো কেন? না না, তা তা মানে এমনি। আজ থেকে তুমি বলে ডাকবা। আচ্ছা এখন বসুন। এই কুত্তা, আবার আপনি? আচ্ছা আচ্ছা, বসো আমার পাশে। এবার এসে এসে আমার পাশে না বসে আমার কোলে বসলো। কি লজ্জা লাগছে যে ভাই। এই পাশে বসতে বললাম তো, কোলে না। চুপ, আমি যেখানে খুশি বসবো। ওহ আল্লাহ, আমি তো ভারী জিনিস কোলে রাখতে পারছি না। তাই? জি, পুরো একটা কুমড়ো মনে হচ্ছে। কি, আমার মতো স্লিম ফিগারের মেয়েকে কুমড়ো বলছো? মেরে বালি চাপা দিয়ে দেব। আমি তো মারা যাবো তাহলে। আর তুমি গুন্ডি নাকি যে মেরে ফেলবে আমায়? ও তাই তো, তাহলে মারবো না। আর আমি তোমার জন্য গুন্ডি বউ সব হতে পারি। তাই নাকি? ছাড়ুন। আবার? সরি সরি, মোবাইলটা একটু শিখিয়ে দাও এবার। কিছুক্ষণ আমার হাতের আঙ্গুলটাকে নিয়ে মোবাইলের উপর টাচ করাতে লাগলো, আর একে একে স্কুল টিচারদের মতো আমাকে বোঝাতে লাগলো। আমি তো কিছুই বুঝতেছি না। আমি চুপচাপ শুনছি তিশার বকে যা মিষ্টি মিষ্টি কথাগুলো। এবার তিশা থেমে গেল কিছুক্ষণের জন্য। হঠাৎ আমার কানের কাছে ওর মুখে নেই। এই খ্যাত পোলা, তোমায় না অনেক ভালোবেসে ফেলেছি। আমি তো ভাই নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। তাই? জি। এই খ্যাত পোলা, জি। শোনো না। জি বলো। শোনো না। জি। আই লাভ ইউ। উফ আল্লাহ, এই কথা শোনার পর আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। দেখি তিশার লজ্জায় থাকতে না পেরে রুম থেকে ছুটে বের হয়ে গেল। তিশা রুম থেকে বাইরে বেরিয়ে গেল লজ্জায়। কিছুক্ষণ পর আমাকে পেছন থেকে জড়িয়ে, চলো না আজ কোথাও বাহিরে যাই। না। কেন? বাইরে রোদ দেখছো কত, আর তাতে তোমার স্ক্রিনের ক্ষতি হয়ে যাবে, আর তা আমি চাই না। আমার এই কথা বলার কারণ, আমার পকেটে বেশি টাকা নেই। খুব জোর হবে হয়তো 150 টাকা, আর তাতে তিশার একটা নেল পালিশেরও দাম হবে না। হোক, কোনো অসুবিধা নেই। তবুও আমি যেতে পারবো না। আমার শরীরটা খারাপ লাগছে। সঙ্গে সঙ্গে আমার মুখে আর কপালে হাত দিল। কি হয়েছে তোমার? দেখি মুখটা। তেমন কিছু না, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা তুমি রেস্ট নাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। সারা বউয়ের কাছে এত খাতি যত্ন পাবো বলে কখনো ভাবতেই পারিনি। না না, ঠিক আছে, এতেই। তোমাকে আর কষ্ট করে মাথায় হাত বুলিয়ে দিতে হবে না। মানে কি, আমি আমার বরের মাথায় হাত বুলাবো তাতে তোমার কাছে পারমিশন নিতে হবে নাকি? না না, তবুও তোমাকে কষ্ট করতে হবে না। উফ আল্লাহ, এতে কষ্ট কোথায় হবে শুনি? তাই? জি। এবার আমার মাথায় তিশা হাত বোলাতে লাগলো। ওর গলায় পরে মালাটা আমার মুখের কাছে এসে ঠেকছে, তাই আমি মজা করে ওই মালাটাকে তাতে আটকে নিলাম। কিছুক্ষণ পর তিশা উঠতে চাইলো, কিন্তু উঠতে পারলো না, কারণ মালাটা আমি চেপে রেখেছি আমার দাঁতের মধ্যে। এবার তিশা উপর থেকে মুখ নামিয়ে আমার গালে একটা কিস করলো। ওই পাগল, ছাড়ো এবার। না, ছাড়বো না। আমাকে যেতে হবে তো। কই যাবে শুনি? আমার কাজ নেই নাকি? সব করতে হবে তো। তোমার আবার কি কাজ আছে? তোমার জন্য রান্না শিখতে হবে, তাই না? ওটা না হয় পরে শিখে নিও। তাই? জি। বলে আমার পিচ্ছি বরটা। জি পেতনি। ওই, আমি পেতনি না। তবে? আমি তো একটা খ্যাত ছেলের বউ। তাই? জি। একটা দাও না। কি দেব? ওইটা গো। কিটা গো? ওই যে যেটা গালে কপালে দেয়। তাই নাকি? জি। ওরে আমার পিচ্ছি পণ্ডিতটা দেখি অনেক কিছু শিখে গেছে। আমি পিচ্ছি না, আমি অনেক বড়। আচ্ছা বাদ দাও, দেবে কিনা? আরে বাবা কি? তিশার ওই মুচকে হাসিটা দেখার মতো একটা হাসি, সত্যি অপূর্ব। তোমার লিপস্টিক খেতে চাই। আমি তো এখন লিপস্টিক লাগাইনি। তাতে কি, তোমার ঠোঁটগুলো তো আরো সফট, সেগুলো কি এখন খাই? দূর পাগল, লজ্জা করে তো। এই দাও না। না, দেব না। দাও না প্লিজ। না না না। দাও না। ওই কুত্তার বাচ্চা, আমার লজ্জা করে তো। আর তুই তো তোর বউকে কিস করবি, তাতে এত জিজ্ঞাসা করার কি দরকার? না তো। আচ্ছা আমি কি এখন কিস করতে পারি? ন্যাকা ষষ্ঠী। এবার ওর মুখটা 2 হাত দিয়ে ধরে আমি আস্তে আস্তে ওর মুখের দিকে আমার মুখটা বাড়াতে লাগলাম।
ও এতক্ষণ আমার দিকে তাকিয়েছিল, যে আমার চোখের উপর পড়লো তখনই চোখ বন্ধ করে দিয়ে একটা মুচকে হাসি দিল। তিশার প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাস আমার মুখের উপর পড়ছে, আমাকে পুরোই তালমাতাল করে তুলছে ওর প্রতিটা শ্বাস প্রশ্বাসে। আমি এবার ওর ঠোঁটে আমার ঠোঁটে মৃদু স্পর্শ করতেই তিশা কেমন যেন একটা শিউরে উঠল, আর আমার মাথাটাকে 2 হাত দিয়ে 440 ভোল্টে জড়িয়ে ধরলো। এবার আমার ঠোঁটের উপর যা খুশি তাই করতে লাগলো। আমি কিছুক্ষণ পর এবার মুখ নামাতে চাইলাম, কিন্তু তিশা তাতে রাজি না, আমাকে ছাড়ছে না। এই তিশা, এখন ডিস্টার্ব করো না তো। প্লিজ, লাগে তো অনেক। লাগুক, তাতে আমার কি? ও লাগছে। চুপ। প্লিজ। এই খ্যাত বলা, বেশি বকলে কলমের কালি বের করে দেব। মানে? বুঝতে হবে না, ন্যাকা। আমি ন্যাকা? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আমি মজা করে এবার তিশার কোমরে হাত রাখলাম, দেখি কিছুই বললো না, আর কেমন করছে, শুধু এদিক ওদিক নাড়াচড়া করছে। বুঝলাম যে কাতুকুতু লাগছে। দাঁড়া, এবার তোকে ছাড়তে হবে। আমি এবার কোমরের বেশি হাত লাগাতে লাগলাম। তিশা অভিমানী সুরে, এই ছাড়ো, না হলে কিন্তু কাতুকুতু দেব। যা পারো করো, আমি এখন ছাড়ছি না। তাই নাকি? আমি এবার আরও কাতুকুতু দিতে লাগলাম। ও হাসতে হাসতে আমার ঠোঁটেও দাঁত বসিয়ে দিল। ওরে ভাই, কি লাগলো বলে বোঝাতে পারবো না। তিশা আবার সঙ্গে সঙ্গে জিভ বের করে কান ধরে, সরি বাবু, প্লিজ রাগ করো না। আমার ঠোঁটে হালকা রক্ত বেরোতে দেখে ওর মুখটা কেমন নার্ভাস হয়ে গেল। আবার আমার ঠোঁটেও ঠোঁট রাখলো। দীর্ঘ 10 মিনিট পর আমার ঠোঁট ছাড়লো। মেয়েটা মনে হয় বড্ড বেশি ভালোবেসে ফেলেছে আমাকে। এই তিশা। বাবু, তোমার লাগেনি তো? জি, একটু। সরি বাবু, আবারও বলছি, আমি না ইচ্ছে করে করিনি। জানি, ছাড়ো এসব। জি। এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন সকালে আমি কলেজে যাচ্ছি, তুমি যাবে না? না অফ্রো, আজ যাবো না, আর তোমাকেও যেতে হবে না। না বাবু, আমাকে যেতে হবে। বলছি তো না। আমি এবার ওর কপালে একটা কিস খেয়ে, আরে বাবা, আমি বিকেলে তো আবার ফিরে আসবো। তোমাকে ছাড়া 1 মিনিটও ভালো লাগে না। এই অফ্রো, চলো না লুডো খেলি। চুপ পেতনি, দেখো না আমার পাঠক ভাইয়েরা আছে। সরি। আচ্ছা, আসি আমি, বুঝলে। আমি এবার কলেজে চলে আসলাম। 2টা ক্লাস করার পরে আমার মাথাটা ঝিমঝিম করছে। আমি কিছুক্ষণ কলেজ ক্যাম্পাসে বসে রইলাম, ঠিক হয়ে যাওয়ার আশায়, কিন্তু আস্তে আস্তে বাড়তেই থাকলো। আমি সহ্য করতে না পেরে বাসার দিকে রওনা দিলাম। এখন দুপুরে বেশ রোদ, অনেক গরম। এবার ভাবছি বোরকা পরে বাইরে বেরোতে হবে মেয়েদের মতো। কিছুক্ষণ পর আমি বাসায় ফিরলাম। এবার আমি রুমের দিকে এগোলাম। জানি তিশা এখন ঘুমাচ্ছে, তাই বেশি শব্দ না করে রুমে ঢুকে যাব। এবার আমি রুমের সামনে যেতেই শুনতে পেলাম তিশা যেন কার সাথে কথা বলছে। আমি একটু ভালোভাবে শোনার চেষ্টা করলাম, দরজাতে কান লাগিয়ে। এখন বেশ ভালোই শোনা যাচ্ছে। যেটা শুনলাম সেটা শুনে যেন আমার মাথায় বজ্রপাত হয়ে গেল। তিশা, তুই একটা গরিব ছেলেকে বিয়ে করলি, আবার তাকে এত ভালোবাসছিস, কি ব্যাপার? রিতা, তুই যেটা ভাবছিস ঠিক তেমন না রে। তো কি? ওর মতো একটা বোকা আর হাদা ছেলে আমার দরকার ছিল, জাস্ট সেটাই করছি। মানে? দেখ, প্রতিটা মেয়ে মানুষের শারীরিক চাহিদা আছে, সেটা আমি ওকে নিয়ে পূরণ করে নিচ্ছি। এখন যদি আমি প্রেম করতাম তাহলে শারীরিক চাহিদা মেটানো সম্ভব হতো না। আর এর থেকে বড় কথা হলো, আমার তো আব্বুর সব জায়গার সম্পত্তি চাই। ওকে এখন ব্যবহার করি আর পরেও করব। তুই যে ওকে এত ভালোবাসতিস, এটার কি মানে? কি আবার মানে? ওর মতো ছেলেকে আমি ভালোবাসবো? কি যে বলিস না। আমার চাহিদা মেটাতে ওর সাথে এসব নাটক করতে হচ্ছে। তা ওই ছেলেটা এখন কোথায়? ভিখারি ছেলেটা এখন কলেজে গেছে। ও আচ্ছা। এখন রাখি রে, না জানি ভিখারি ছেলেটা কখন কি চলে আসে। তুই পারিসও বটে, নিজের পয়সায় ওকে খাইয়ে রাখছিস। আমি হলে কবেই ছুঁড়ে ফেলে দিতাম। আরে তুই জানিস না, রিতা ওই ভিখারির বাচ্চার জন্য আমার আব্বু আমাকে তার সম্পত্তি থেকে বরখাস্ত করবে, সব নাকি দান করে দেবে। তাই আর কি, আমিও তো একটা ভিখারি ছেলে, তাই মায়া ভেবে ঠাঁই দিয়েছি, বাস এতটুকুই। এবার ফোনটা আরও কি যেন বলে রেখে দিল।
আমি দেয়ালের সাথে গা ঘেঁষে মাথায় হাত দিয়ে বসে পড়লাম, আর নিজের অজান্তেই চোখের কোণ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। আর মনে মনে ভাবতে লাগলাম, একটা মেয়ে এতটা খারাপ কিভাবে করতে পারে, এতটা নাটক আমার সাথে। ছি, আমার দেখো নিজেকে ঘৃণা লাগছে। এত অহংকারে মেয়েটা শেষ পর্যন্ত আমার মনটাকে নিয়ে খেললো। ছি, আমি নিজেও বুঝতে পারলাম না অহংকারীরা অহংকারী হয়, এরা ভালোবাসার কদর বোঝে না। আমি এবার নিশ্চুপভাবে মাথা নিচু করে কান্না করছি। হঠাৎ কিসের যেন শব্দ শুনতে পেলাম। তাড়াতাড়ি করে চোখের পানি মুছে দাঁড়িয়ে পড়লাম। আমি দাঁড়ানোর সাথে সাথে দেখি তিশা আমার সামনে। তিশা আমাকে দেখে ভয় পেয়ে গেল। কেমন একটা ভয়ের ছাপ ওর মুখে। তুমি এখানে? তোমার তো এখন আসার কথা না। আমি আমার কষ্টে ভরা মুখ নিয়ে হাসির ছলেই বললাম, না মানে শরীরটা খারাপ করছিল তো। এবার এমন ভাব করলো তা আপনারা হয়তো বিশ্বাসই করবেন না। সঙ্গে সঙ্গে শাড়ির আঁচল দিয়ে আমার মুখটা মুছে দিল আর আমার কপালে হাত দিয়ে। কি হয়েছে আমার বাবুটার? কিছু না, এটা বলে আমি রুমে ঢুকে গেলাম। সত্যি কতটা নাটক করতে পারে অহংকারী মেয়েরা, সেটা আজ নিজের চোখে প্রমাণ পেলাম। ছি ছি ছি, এটা দেখে তিশা আমার কাছে এসে, তুমি কি কিছু শুনেছ? কি শুনবো? সত্যিটা বললে হয়তো তিশার কেয়ার আর পাবো না, কিন্তু খুব রাগও লাগছে। আবার মেয়েটাকে এই কদিন অনেক ভালোবেসে ফেলেছি, আমার পক্ষে ওকে বলা অসম্ভব। মেয়েটা অহংকারী তো, সে তার স্বার্থের জন্য আমাকে ব্যবহার করছে তো করুক, আমি না হয় ভালোবাসাটা এইভাবেই পেলাম। আমি তিশাকে চেঞ্জ করবই, এত নাটক ওকে আমিও দেখাবো। আমাদের মতো গরিব ছেলেদের এটাই হয়, আর আমার সাথে এটা হলো। এবার তিশা রেগে এসে আমার গালে একটা থাপ্পড় মারলো। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লাম। ঠাস করে চোটটা মারার পর আমি দাঁড়িয়ে গেলাম আর আমার দিকে রাগি লুক দিয়ে, এই কুত্তার বাচ্চা, তোর যে শরীর অসুস্থ, তুই একবার আমায় ফোন দিলি না কেন? তিশা আমার দিকে তাকিয়ে খুব রেগে কথা বলছে। ওকে দেখে বুঝতে পারলাম না যে ও নাটক করছে। আমি এবার ওর সামনে মাথা নিচু করি, না মানে আমি ঠিক আছি। সে কত ঠিক আছে দেখতেই পাচ্ছি। আর আমি সত্যি ঠিক আছি। এবার কোত্থেকে যেন ওষুধ নিয়ে আমার সামনে এসে পানির গ্লাসের ওষুধটা এগিয়ে দিল। এই নাও কি? ঔষধ। আর আমার কিছু হয়নি। নিতে বলেছি আমি। না, আমি খাবো না। ভিখারির বাচ্চা তো ভিখারিই হয়, তোরা তো ওষুধ খেতে জানিস না, খাস তো গাছ গাছরা। আমি এবার একটু রেগে গেলাম। আমাকে যা বলার বলুন, আমার আব্বুকে টেনে আনবেন না প্লিজ। কে তোমার আব্বু? কি টাকার মালিক নাকি? সেটা না, তবে থাক, গ্রামে গ্রামে ভিক্ষা করে বেড়াই, বুঝেছি। তিশা, তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমাকে তোর রাগ সহ্য করতে হবে নাকি? দরকার হলে সেটাই করতে হবে। অবশ্যই করব, যেদিন তুমি আমার যোগ্য স্বামী হিসাবে আমার পাশে দাঁড়াবে। দেখাই যাবে। জি, আমি অবশ্যই করে দেখাবো। আমার স্বামীকে এমন কিছু করে দেখাতে হবে যাতে সব কলেজের মেয়েরা তাকে দেখে ক্রাশ খায়, আর তাকে দেখে তো একটা কুত্তাও মুখ ফিরিয়ে নেবে। খ্যাত একটা। জি, আমি খ্যাত, তবে আমি তোমার যোগ্য স্বামী হয়ে দেখাবো। আচ্ছা দেখা। জি। এখন ওষুধটা খেয়ে নাও। না, আমি খেতে চাই না। কেন? যে আমায় নিজের স্বার্থের জন্য ব্যবহার করে, তার হাতের মধু বিষয়ে, আর আমি সেটা খেতে চাই না। এই কথাটা শোনার সাথে সাথে তিশা কেমন চুপসে গেল, আমার দিকে একবার তাকিয়ে। মামা মানে? ধুর, মুখ থেকে ফসকে গেল কথাটা। কিন্তু আমি তিশাকে এক ফোঁটাও নিজের থেকে কষ্ট দেব না, তাই আমি কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম। না, কিছু না। আমি এবার তাড়াতাড়ি ওর হাত থেকে ওষুধ নিয়ে খেয়ে নিলাম। গুড বয়। এবার হেসে হেসে আমার সামন থেকে চলে গেল। কিন্তু এখন আমার একটা চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে, যেভাবেই হোক তিশার সামনে আমাকে প্রমাণ করতে হবে যে তিশার আমি যোগ্য স্বামী। কিছুক্ষণ পর তিশা আমার হাত ধরে নিয়ে খাবার টেবিলে গেল। দেখি তিশার আব্বু আছে। আমি এবার একটু এগিয়ে বসলাম। আমার দিকে তিশার আব্বু একবার তাকালো, আর খাবার খেতে খেতেই, কি হয়েছে অব্র, তোর মন খারাপ মনে হচ্ছে কেন? কই না তো। কিছু কি বলেছে তিশা তোমাকে? না না আব্বু। সত্যি করে বলো, তারপর দেখো তিশাকে কি করতে পারি। আমি এবার আমার ঠোঁটের কোণে মিথ্যা হাসি নেই বললাম, না না আব্বু, কিছুই না। আপনার মেয়ে তো আমাকে অনেক ভালোবাসে। বাহ, এত তাড়াতাড়ি তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক।
আব্বু তাহলে দলিলগুলা ঠিক করলে হতো না? এই কথাটা শুনেই তিশার আব্বু দিকে অনেকটা অবাক হলো। মানে? না মানে আব্বু, তুমিই তো বলেছিলে আমাদের মধ্যে সব ঠিক হয়ে গেলে আমার নামে সব জায়গা সম্পত্তি লিখে দেবে। মানে কি? অভ্র, তিশা কি বলছে? আব্বু আমার দিকে আঙ্গুল বাড়ি, মেয়েটা কত স্বার্থপর। ছি, এই মেয়েটাকে আমি ভালোবাসি আর ওই মেয়ে ভালোবাসে তার আব্বুর ধন সম্পত্তিকে। ছি ছি ছি। আমি এবার মাথা তুলে আব্বুর দিকে তাকিয়ে কথাটা বলতে যাব, ঠিক তখনই তিশা বলল, না না আব্বু, তিশা ওভাবে বলতে চায়নি। তাহলে? না মানে আব্বু, অভ্রই আমাকে কথাটা বলতে বলেছিল। আমি তো শুনে অবাক। আমি কখন বলতে বললাম? আমি জানি এবার ফাঁসানো হচ্ছে। দেখি তিশার আব্বু আমার দিকে ঘৃণার চোখে তাকিয়ে খাবারের প্লেটে হাত ধুয়েই ছি, কখনো এটা ভাবতে পারিনি। এটা বলে উঠে রুমের দিকে চলে গেল। আমার এখন নিজেরই কেমন একটা ফিল হচ্ছে। তিশার উপর খুব রাগ হতে লাগলো। আমার মুখের কোনো রকম খাবার উঠলো না, শুধু খাবার নাড়াচাড়াই করছি। আমি এবার খাবার না খেয়ে সোজা রুমে চলে এলাম আর বসে বসে ভাবতে লাগলাম তিশার আব্বুর কাছে আমি গিয়ে সব কথা খুলে বলবো। তাই আমি তিশার আব্বুর রুমের দিকে যেতে লাগলাম। এবার দরজায় নক করলাম। আসতে পারি আব্বু? তিশার আব্বু আমার দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নিল। এসো। আমি আব্বুর দিকে এগিয়ে গেলাম, পাশে গিয়ে বসলাম। আব্বু, আপনি যেটা ভাবছেন ঠিক সেটা না। আপনাকে যখন সবই বলি, এটাও আপনাকে জানিয়ে রাখা উচিত আমার। আচ্ছা, কি বলবা বলো। এবার আমি পুরো ঘটনাটা খুলে বললাম। এটা শুনে আব্বু মাথা নিচু করে। অভ্র, বাবা আমাকে ক্ষমা করে দাও। আমি এসব না জেনে তোমাকে খুব খারাপ ভেবেছি। আরে আব্বু, আপনি আমার কাছে একজন গুরুজন। আপনি আমার কাছে ক্ষমার কথাটা বলবেন না, আমার এতে পাপ হবে। আচ্ছা বাবা, আমার তো ভেবে খারাপ লাগছে যে আমার মেয়েটা এত খারাপ হয়ে গেছে, তোমার সাথে এভাবে নাটক করছে। ছাড়ুন আব্বু, আমি গরিব আর আমার সাথে এটাই হওয়া উচিত ছিল, আর সেটাই হচ্ছে। তিশার আব্বু আমার কাঁধে একটা চাপড় দিয়ে বলল, না না বাবা, আজ থেকে তুমি গরিব না। এবার আলমারি করে কতগুলো টাকা বের করে আমার সামনে ধরে, এই নাও বাবা, এই টাকাগুলো নিয়ে কোনো মলে যাও। না আব্বু, আমার টাকা লাগবে না, আর মলেও যাওয়া লাগবে না। বাবা, এটা ফ্যাশনের যুগ। তুমি মলে যাও আর যত রকম পারো স্টাইলিশ জামা কাপড় কেনো, আর সেগুলো পরে তুমি কলেজে যাবে। দেখি তুমি কেমন স্মার্ট না হও। না আব্বু, আমি যাব না। এবার আমার দিকে চোখ রাঙিয়ে, বিকালে আমার সাথে মলে যাবে। এখন যাও। আমি এবার মাথা নিচু করে চলে এলাম। শালাইটি শ্বশুর না পুরাই মহিষাসুর মনে হচ্ছে। এবার আমি রুমে ঢুকতে যাব, ঠিক তখনই দরজার কোণ থেকে তিশা আমার উপর ঝাঁপিয়ে পড়ল। এবার আমাকে জড়িয়ে ধরলো আর আস্তে আস্তে বিছানার দিকে নিয়ে যেয়ে আমাকে ফেলিয়ে আমার গালে কিস করতে লাগলো। আমার জামাটা এবার খুলে দিল। আমি রেগে ওকে টেনে আমার শরীরের উপর থেকে নামিয়ে দিলাম। আমার জামার বোতাম লাগিয়ে এক পাশে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর দেখি আবার আমার গায়ে পা তুলছে আর পিছন থেকে জড়িয়ে ধরছে। আস্তে আস্তে দেখি আমার উপরে চেপে গেল এবং আমার সামনে এসে আমার নাকটা টিপে ধরে। এই লুডো খেলবো? না, আমি খেলতে রাজি না। ওই না খেললে কলমের সব কালি বের করে দেব। চুপ করো, ঘুম পাচ্ছে। সত্যিটা বললেই হয় যে কলমে কালি নেই। ধারা পেতনি। এবার আমি একটু রেগে গেলাম। বুঝতেই পারছেন হয়তো, আর বলা লাগবে না। বিকেলে তিশার আব্বুর সাথে মলে গিয়ে নানা রকমের স্টাইলিশ ড্রেস কিনে আনলাম। শালা এত ড্রেস জীবনেও দেখিনি। আমাদের মতো ছেলেদের একটা জামা কিনলেই সেটা অনায়াসে 1 বছর পরতে হয় খুব কষ্ট করে, কিন্তু এ তো অনেক জামা কাপড়। পরের দিন সকালে আমি ফ্রেশ হয়ে রুমে বসে আছি। অফ্র, কলেজে যাব না? না, যাব না। আচ্ছা, আমি আসি তাহলে। আচ্ছা। এবার আমার কপালে একটা চুমু দিল। আমি দিলাম। পাগলিটাকে অনেক ভালোবাসি তো, তাই। বাই। জি। এবার তিশা চলে গেল। আমার কলেজে না যাওয়ার কারণ হচ্ছে তিশার আব্বু আমাকে ডেকেছে। কিছুক্ষণ পর আমাকে তিশার আব্বু ডেকে নিয়ে গেল। আমাকে চুজ করে ড্রেস পরতে বলল, বডি স্প্রে, সানগ্লাস সব পরিয়ে দিল, এমনকি হেয়ার স্টাইলটাও বানিয়ে দিল। আগে সেলুন ছিল নাকি কে জানে। আমি এবার আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম, নিজেকে নিজেই চিনতে পারছি না। এবার আমাকে কলেজে যেতে বলল।
যাও বাবা, আজ তোমাকে দেখে কেউ চিনতে পারবে না। আচ্ছা। আমি আবার হেঁটে হেঁটে যেতে লাগলাম। এটা দেখে তিশার আব্বু আমাকে আবারও ডেকে, বাবা, তুমি বাইক চালাতে পারো? জি মানে একটু। এই নাও চাবি। এবার আমি কলেজে ঢুকতেই সবাই আমার দিকে তাকাচ্ছে। আমি তো কেমন হয়ে গেলাম। এবার আমার বাইক স্ট্যান্ড করে আমার শ্বশুরের কথা মতো যাচ্ছি, মানে চুলটা ঠিক করে নিলাম, আজ আমার হাতাটা গুটিয়ে চশমাটা ঠিক করে নিলাম। এবার আমি নিজে একটা ভাব নিয়ে এগোতে লাগলাম। সব মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওয়াও, জোশ রে। উফ, কিউট, স্মার্ট, স্টাইলিশ। আরও অনেক কমেন্ট করতে লাগলো। আর আমি একটু দেখতে কিউট টাইপের, সেটা তো ছোট থেকেই। এবার দিকে তিশা আমাকে দেখে পরে থাকা চশমাটা খুলে দেখতে লাগলো। আমি আর চোখে একবার ওকে দেখে না দেখার ভান করে চলে যেতে লাগলাম। এবার একটা মেয়ে আমার কাছে এসেই, হাই স্মার্ট। জি বলুন। দেখি কোত্থেকে তিশা এসেই, কুত্তা, জি বলুন, দেখাচ্ছি মজা, চল বাসায়। এবার আমার হাতটা ধরে সোজা বাসায় নিয়ে চলে এলো। তিশা এবার আমাকে বাসায় নেই। কি হচ্ছেটা শুনি? মানে কি? মানে আজ এত সাজগোজ কিসের? আমি বুঝি সাজতে পারি না? মাথার চুলগুলোতে একটা খ্যাতমার ক্রিস্টাল দিলাম। না না, তা না। মাথা নিচু করে। তাহলে? কিছু না, যাও ফ্রেশ হয়ে নাও। না মানে আমি ফ্রেশ হব না। তো কি করবে? কলেজে যাব। কেন? কেন আবার আমার দরকার? সে জানাই আছে। কি জানা আছে শুনি? সব মেয়েরা যেভাবে তাকাচ্ছিল। জি বুঝলাম। তাদের মধ্যে আমাকে একটা গার্লফ্রেন্ড বানাতে হবে। সঙ্গে সঙ্গে আমার জামার কলারটা ধরে আমার দিকে স্থির চোখে তাকিয়ে, কি? আর একবার বল। আমাকে একটা গার্লফ্রেন্ড বানাতে হবে। তোমার মেয়ের তো আর মাত্র 3 মাস। মানে আমাদের ডিভোর্স। এই কথাটা শুনে কেন জানি না তিশার মুখের মধ্যে ভয় ছাপ দেখতে পেলাম, আর ওর মুখে বিন্দু বিন্দু ঘাম জমছে। ও আচ্ছা। এবার আমি আমার জামার কলার থেকে তিশার হাত ছাড়িয়ে নিলাম। এবার আমি যাই। সঙ্গে সঙ্গে আমার হাতটা ধরেই, বাইরে বের হলে ঠ্যাং খোড়া করে দেব। মানে বোঝো না চান্দু, বাসায় বউ থাকতেও আবার অন্য একটা গফ। তাতে কি? তুমি তো আমার সারা জীবন চলার সাথী না। আমি তো আর এইভাবে থাকতে পারি না। আমি হেসে হেসে ওর দিকে তাকিয়ে কথাটা বললাম। এসব বলছো কেন বাবু? আমি তো তোমাকে অনেক ভালোবাসি বাবু। তিশা মাথা নিচু করে, ও মা তাই? জি। আর হ্যাঁ, কলেজে যাচ্ছ যাও, কোনো মেয়ের দিকে মুখ তুলে তাকাবে না। কথাটা সত্যিই খুব কষ্টদায়ক, কারণ এই কথাটা এখন অভিনয়েও ব্যবহার হচ্ছে। আচ্ছা। আর শোনো, কি? রাস্তায় মাথা নিচু হয়ে চলবে, ওকে? কেন? তুমি না অনেক কিউট। তোমাকে দেখে যে কেউ ক্রাশ খাবে। তাই খেতে দাও। সোজা আমার কাছে এসে আমার জামাটা টেনেই, কুত্তার বাচ্চা, ক্রাশ খাবে মানে? আমি সহ্য করতে পারছি না এত অভিনয়, এত হালকা হাসির পীড়িত। তাই আমি রেগে বাহারটা তুলে ওর দিকে দেখিয়ে বললাম, থাক, তোর আর এত নাটক করা লাগবে না। মানে সব সোজা, এগুলো সব তোমার নাটক। বাবু, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। বললাম না, এসব নাটক এবার অফ করো। বাবু বিশ্বাস করো, আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি। সে কেমন ভালোবাসা জানাই আছে। কেমন শুনি? তুমি আমাকে একটা অস্ত্রের মতো ব্যবহার করছো, শুধুমাত্র তোমার আব্বুর এই ধন সম্পত্তি আর শরীরের চাহিদা মেটানোর জন্য। এটা শুনে তিশা কেমন যেন হয়ে গেল। আমি লক্ষ্য করলাম ওর হাত দুটো কাঁপাকাঁপি শুরু করে দিল। তো তুমি কিভাবে জানলে এসব? সেটা জেনে প্রয়োজন নেই। আর আজ থেকে সব নাটক অফ করো। আমি আর কারো মিথ্যে ভালোবাসা জায়গায় আশ্রয় নিতে পারবো না। আমি আজ এখান থেকে চলে যাব। এবার তিশা সোজা এসে আমার হাত দুটো ধরে ফেলে। অফ্রো প্লিজ, এখান থেকে যেও না প্লিজ। আমি তাহলে এসব সম্পত্তি থেকে বরখাস্ত হয়ে যাব। ও আচ্ছা, তাহলে আমার ভালোবাসার দাম? তোমার সাথে এই কয়েকদিন যেটা করেছি, খুব অন্যায় কাজ করেছি, প্লিজ ক্ষমা করে দাও। আমি বিশ্বাসঘাতকদের কখনো ক্ষমা করি না। প্লিজ অফ্রো। আচ্ছা, আমি এখানেই থাকবো। কারণটা জানতে চাও? আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি। তোমাকে এক পলক না দেখতে পেলে আমি মরে যাব। আর তো মাত্র এই 3 মাস, এই কদিন দেখেই নেই। তারপর তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায়। আমি গম্ভীরভাবে কথাগুলো বলে চলে আসলাম। পরের দিন কলেজে গেলাম একাই, বাইক নিয়ে, অনেকটা স্টাইল মেরে।
আগে ক্রাশ বলতে কিছু বুঝতাম না, এখন বুঝলাম ক্রাশ মানে কি। আমি ক্লাস সেরে কলেজ ক্যাম্পাসে বসে আছি, দেখি আমার থেকে 1 বছরের একটা জুনিয়র মেয়ে এসে আমার সামনে হাত পাতলো। আমি তো ভাই কনফিউজ, শালা আজকাল কলেজ স্টুডেন্টরাও কি হাত পাততে শুরু করেছে নাকি? আমি তো মেয়েটাকে বললাম, এ মেয়ে, হাতে ভেবে রেখেছেন কেন? কিছু বোঝো না নাকি? না, বুঝি না। বলে বাবালে আমার বাবু তো সব বুঝিয়ে দিতে হবে দেখছি। বাবু বলবেন না প্লিজ, এবার বুঝিয়ে দিন। আমি ক্রাশ খাইছি, তাই টাকা দাও। কি বলো? এসব খেলেও টাকা লাগে নাকি? শুনেছি খাবার খেলে টাকা দিতে হয়, কিন্তু এখানে তো খাওয়ালে দিতে হয় দেখছি। আপনি তো বেশ মজার কথা বলেন। এবার আমরা হাসাহাসি করলাম। হাই, আই এম রূপা। হ্যালো, আই এম অভ্রনীল। হাউ হোয়াট নেম? কে রেখেছিল নামটা? শালা এই মেয়ে তো আমাকে লাইন মারছে, পুরাই বোঝা যাচ্ছে। দেখি তখনই তিশার ফ্রেন্ড রীতা আমাদের দেখে গেল। বুঝলাম এবার তিশাকে বলবে। যাক বলুক, আজ ওকে দেখাবো মজা, দেখবে আর জ্বলবে। আম্মু রেখেছিল। ও মা, তাই? জি। তুমি না খুব কিউট। জি, আপনিও। আমি এদিক ওদিক তাকাতে লাগলাম, কারণ এখনই তিশা আসবে। এই আপনি করো কেন তুমি? বলো। আচ্ছা। বাবু, তোমার হাতটা ধরি। এটা মেয়েটা বলতে দেরি দেখি পেতনির মতো কে যেন দাঁড়িয়ে আছে। এই স্যামলি, হাতটা একবার ধরে দেখ। আমি মাথা তুলতে দেখি তিশা। এরে, কেলো করেছে। এই মেয়েটা কে বাবু? না না, কেউ না। তিশা আমার দিকে রেগে তাকিয়ে আছে। কুত্তার বাচ্চা, কেউ না তাই না? এটা বলে আমার জামার কলার ধরে কলেজ ক্যাম্পাসের মাঝে তিশা চিৎকার করে, হ্যালো এভরিওয়ান। সবাই এক জায়গায় জড়ো হয়ে সবার মতো মন্তব্য করতে লাগলো। আজ থেকে এই ছেলের উপর কোনো মেয়ে নজর দেবে না, অভ্র শুধু আমার। বাইরে এই কথাটা শুনতেই আমার মনে লাড্ডু ফুটতেছে। একটা মেয়ে পাশ থেকে মুখে রুমাল ঢাকা নিয়ে, কে হয় আপনার শুনি যে নজর দেওয়া যাবে না? আর এত স্মার্ট আর কিউট ছেলের দিকে নজর দেব না? তা কার দিকে দেব? আর আপনার মানে কি? ও আপনার বিয়ে করা বর নাকি? তিশা তখন উচ্চস্বরে, জি অফরনীল, আমার বিয়ে করা বর। তখন আবার একটা মেয়ে, দেখেছি সবাই, ছেলেটা যখন গরিব ছিল তখন ওই মেয়ে ওকে দিয়ে জুতা সাফ করাতো, আর আজ সবার সামনে নিজের বর হিসেবে বলছে। বিশ্বাস হয় না। আর আজ অভ্র এত সেজে স্মার্টভাবে কলেজে আসে বলে সবাই ক্রাশ খায়, আর তুইও তাদের মধ্যে একজন। জি, আমিও খেয়েছি, তবে ওর আমার বিয়ে করা বর। আমাদের বিয়ে হয়েছে 3 মাস। বিশ্বাস হয় না। কি করলে আপনারা বিশ্বাস করবেন? এবার পেছন থেকে কলেজের এক বড় ভাই হাত তুলি, যদি সত্যি প্রমাণ করাতে চাস, তোরা একে অপরকে লিপ কিস কর আর চিৎকার করে একে অপরকে আই লাভ ইউ বল। এবার তিশা আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা। এবার তিশা আমাকে চিৎকার করে আবার বলল, আই লাভ ইউ অফ্র, ডু ইউ লাভ মি? আমি কোনো রিপ্লাই না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। এবার কলেজের সব ছেলেমেয়েরা তিশাকে নিয়ে হাসাহাসি শুরু করে দিল। হ্যাঁ, আমি এখন বলবো না, ওর যে অহংকারটা আছে সেটা আজ বুঝুক যে সেটা কত খারাপ জিনিস। এই, তুমি আমাকে ভালোবাসো না? না, বাসি না। কি বলছো তুমি এসব? জি, ঠিকই বলছি। আমি কখন একটা অহংকারী মেয়েকে ভালোবাসতে পারি না? এই কথাটা শোনার সাথে সাথেই তিশার চোখ থেকে এক বিন্দু পানি পড়তে লাগলো। আমি সেটা পড়তে না দিয়ে হাত পেতে ও চোখের পানি সামনে নিয়ে গিয়ে, তোমার তো খুব অহংকার, পারলে অহংকারে তোমার চোখের পানিটাকে আটকে রাখতে। তিশা এবার হো হো করে কাঁদতে লাগলো। সরি অফ্র, আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি, আমাকে মাফ করে দাও প্লিজ। আমি তোমাকে নিয়ে অনেক নাটক করেছি, প্লিজ অফ্র, আমি তোমাকে এখন খুব ভালোবাসি। তুমি এখন আমাকে ভালোবাসছো আমার স্টাইল, আমার স্মার্টনেস দেখে। পারবে আগের সবরুকে ভালোবাসতে? পারবে সেই ছেলেটাকে ভালোবাসতে যেই ছেলেটার চোখে গোল গোল চশমা পরা থাকতো? পারবে সেই গাইয়া ছেলেটাকে ভালোবাসতে? পারবে সেই গাইয়া ছেলেটার ঘরের কুড়ে ঘরে গিয়ে থাকতে? মেয়েটা এই কথাটা শুনে ফুপে ফুপে কান্না করতে লাগলো। এবার আমার কপালে একটা কিস দিয়েই, আই লাভ ইউ সো মাচ অফ্র, প্লিজ অ্যাকসেপ্ট মি। মেয়েটার কান্না আমাকে বড়ই কষ্ট দিচ্ছে।
তাই আমি আর থাকতে না পেরে চিৎকার করে সবার সামনে বললাম, আই লাভ ইউ টু তিশা। এটা শুনেই আমার বুক থেকে সঙ্গে সঙ্গে উঠে আমার মুখের দিকে তাকিয়ে একটা কান্না দিয়ে আমার ঠোঁটের উপর ঠোঁট চাপিয়ে দিল। চারদিকে হাতের তালির শব্দ শুনতে পাচ্ছি। সবাই আমাদের দিকে চেয়ে খুবই হাসছে। কোনো কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারা গায়ে গায়ে একবার করে ঠোকা দিয়ে আমাদের দিকে দেখছে, ইশারা করছে, আর তাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা লজ্জায় মাথা নিচু হয়ে আছে। তারপর সেখান থেকে বাসায় ফিরলাম, ব্যাগটা রেখে বিছানায় শুয়ে পড়লাম। সারাদিন যা ধকল গেল, বাপরে বাপ। পাশাতে দেখি তিশা আমার মতো শুয়ে পড়লো, আমার দিকে মুখ করে আমার দিকে তাকাচ্ছে আর মুচকে মুচকে হাসছে। এবার আমার নাকটা ধরেই, এই পিচ্ছি বর। জি পিচ্ছি বউ। না পিচ্ছি না, যথেষ্ট বড়। আমিও পিচ্ছি না। জানি তো। কি জানো? তুমি তো পিচ্ছি পণ্ডিত। কিভাবে জানলে শুনি? জানি জানি বলবো কেন? কেন বলবে না শুনি? আচ্ছা বাবা আচ্ছা, আমার বরটা দেখে রাগ করেছে। না, আমি রাগ করিনি। এটা বলে আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম। কই দেখি তো আমার বরটা রাগ করেছে নাকি, এদিকে তাকাও। না, বলছি তো। আমার বাবুটা রাগ করছে। না না না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা বলে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। আমি একটু ভাব দেখিয়ে বললাম, এই ছাড়ো, বলছি ছাড়ো। না ছাড়বো কেন, আমি তো আমার বরটাকে জড়িয়ে আছি। না, আমি তোমার বর না। বর না, ঠিক আছে আমার বাবুটা। সেটা তো পিচ্ছিদের বলে। জি, আর তুমি তো আমার কাছে পিচ্ছি নাকি? তাহলে কোলে বসিয়ে খাইয়ে দাও। এই চুপ হাদারাম, তোর পাঠক ভাইয়েরা কি মনে করবে শুনি? আমি খাবারের কথা বলছিলাম, ওরা তো একটু নেগেটিভ মাইন্ডের মানুষ। তবুও এসব সবার সামনে না। আচ্ছা যাও, ক্ষুধা লেগেছে, খাবার নিয়ে আসো আর কোলে বসিয়ে খাইয়ে দাও। আমি পারবো না, নিচে চলো, খেয়ে আসবে। না, আমি আজ রুমে খাবো তোমার কোলে বসে। না, আমি কাউকে কোলে বসাতে পারবো না। তবে আমি তোমার কোলে বসে খাবো। মানে কি? আর তোমার মতো কুমড়োকে আমি কোলে বসালে তো আমি নিজেই ফেটে যাব। মানে হলো আজ তুমি আমায় খাইয়ে দেবে আর আমি তোমাকে, তার মানে কি এসবের কুমড়ো মানে? কুমড়ো মানে তুমি যা দিন দিন মোটা হচ্ছ। চুপ হারামি, দেখিস না আমার স্লিম বডি? সে তো বোঝাই যাচ্ছে। আবার হাসছে, অন্তত তোমার মতো চিকন না। আর চিকন বলে বউ খিল্লি করছে। দেখো, চিকনারা বেশি স্মার্ট হয়। কিভাবে শুনি? মেয়েদের মতো চিকেন ছেলেরা দোকান থেকে 500 টাকায় শার্ট নিয়ে এসে 50 টাকায় চাপায়, এটা কি স্মার্ট বলে? ওলে বাবা রে, চিকন বরটা আমার। এই খিল্লি করবে না। আমার বরটা দেখে রাগ করছে। দাঁড়াও বাবু, তোমার জন্য খাবার নিয়ে আসি, আমার বাবুটার অনেক ক্ষুধা লাগছে। জি। এই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। জি। এবার তিশা খাবার আনতে চলে গেল, আমি ফ্রেশ হয়ে বসে আছি। আর মোবাইল টিপছি। এখন মোটামুটি কিছুটা শিখেছি। ক্যামেরাটা অন করে নিজের বাদরের মতো মুখটাকে দেখছি, নিজেই দেখছে, নিজে হাসছি। দেখি তিশা খাবার নিয়ে এসে আমার সামনে দাঁড়ালো। জনাব, খাবার হাজির। আমি তো শুনে অবাক, আমি কি রাজা নাকি? জি বাদি। এই কথাটা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল। এবার খাবারটা টেবিলে রেখে বিছানায় উঠে বলল দুরদার করে, আর সোজা আমার গলায় টিপে, কুত্তার বাচ্চা, বাদি মানে কি? না 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 মানে। এই কথাটা যদি 2 বার শুনি না, তোর একদিন কি আমার একদিন। আবার উল্টা কথা, তুই রাজা হলে আমি তো তোরই রানী। কুত্তা হারামি, বিলাই, বাদি বলে। এই শুনছো? কি বলেন মহারাজা? তাই বলে আমাকে উদ্ধার করেন? না, আর বলবো না, তুমি রেগে যাবে। আমার বুকে কিল ঘুষে মেরেই আর হেসে বলল, লজ্জা পাইছে। আমার সামনে লজ্জা কিসে শুনি? তাই তো। বলো তো এবার, বেশি ঢং না করে। আমার না আবার বাসরাত করতে ইচ্ছে করছে। এটা শুনে তিশা লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকিয়ে হি করে আসতে লাগলো। জানি মেয়েটা অনেক লজ্জা পেয়েছে। পাগল একটা। জি। এই চলো, তোমার ক্ষুধা লাগছে না? জি। এবার সোফায় বসলাম আর তিশা খাবারের প্লেট নিয়ে আমার কোলে বসলো আর আমার দিকে খাবার তুলে দিয়ে তিশা মুখ নামিয়ে, এই কি? আমার দিকে তাকিয়ে খাও। না, আমার লজ্জা লাগছে।
এটা বলে খুব হাসছে। মেয়েটার হাসির মধ্যেও জানি না কেমন একটা জাদু আছে। যতবারই হাসে আমার সামনে, তত আমার বুকের ভেতর হৃদয়ের মধ্যে গিটারটা টুংটাং করে বাজতে থাকে, আর একটা মিউজিক তৈরি হয়। লজ্জা পেতে হবে না। আর এবার মুখটা তুললো। এবার আমি দুষ্টুমি করে মুখের দিকে তাকাতেই লজ্জায় রাঙা হয়ে গেল। মনে হচ্ছে কি মনে হচ্ছে? খাবারে পেট ভরবে না, তার সাথে আরও কিছু লাগবে। কি লাগবে শুনি? তোমার এই দুষ্টু রুটির মিষ্টি একটা ছোঁয়া। উফ, পাগলটা আমার, দেখি পাগলিই বানিয়ে ছাড়বে। জি, আমার জন্য হতে পারবে না। জি, হতে বাকি আছে শুনি। তাই? জি, এবার খাবারটা খেয়ে নাও তো আমার বাবুটা। না, খাবো না, আগে ওটা খাবো। ওই দুষ্টু, চুপ, ওটা পরে খাবে, আগে এই খাবারটা খাও। আমার লক্ষ্মী বাবুটা। এটা বলে আমার মুখের ভেতর খাবার ঢুকিয়ে দিল। এবার আমিও খাবার তুলে ওর মুখের দিকে তুলে দিলাম। ও হা করতেই আমি খাবার দূরে নিয়ে চলে এলাম। এরকম 4-5 বার করার পর তিশা অভিমান করলো। আমি আর খাবোই না, যাও তো। ওলে বাবা, আমার পিচ্ছি বউটা রাগ করছে দেখছি। কই দেখি আমার বউটার মুখটা। এটা বলে আমি তিশার মুখটার দিকে তাকালাম। আমাকে দেখতে তিশা লজ্জায় হেসে ফেলল। পাগলটা কি না করে? সব তোমার দুষ্টু ঠোঁটের কোনায় ওই টুটকো মুচকি হাসির জন্য। বেশ রোমান্টিক হচ্ছ দেখি তুমি। জি, হতে তো হবেই, যার এত সুন্দরী একটা বউ আছে। আমি তো দেখতে খ্যাত। খ্যাত তো, অনেক খ্যাত। তাই তো তোমাকে এত এত ভালোবাসি। ওলে বাবালে, লাভ ইউ আমার খ্যাত বাবুটা। লাভ ইউ আমার পিচ্ছি বউ। এবার আমাকে খাইয়ে দেবে না? ওভাবেই খাবারটা ধরে থাকবে। এই নাও। এবার আমাকে খাইয়ে দিলাম, আর তিশা আমাকে খাইয়ে দিল। জি, একটা কথা মানতে হবে। কি কথা? বইরাতে খাবার খাওয়ার মজাই আলাদা। ওমা, তাই নাকি? জি, তাই তাই তাই। পাগল একটা। শুধু তোমার জন্য? জি, শুধু আমার জন্য। অন্য কারোর হওয়ার চেষ্টা করলে মেরে ফেলবো। ভাবছি হব। ওই যে কলেজের ওই মেয়েটার নাম কি যেন? হ্যাঁ, রূপা। এবার আমার কোল থেকে উঠেই যা না, আমার কাছে বসে আছিস কেন? ওরে বাবা, খুব রেগে গেছে রে। খাবারের প্লেটটা আমার হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। আমি আবার খাবার খেয়ে চুপচাপ রুমে বসে আছি। একবার রুমে সে প্লেটটা নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর রুমে সে কি যেন একটা কষতে লাগলো, আর দুষ্টুমি করে পিছন থেকে আমি জড়িয়ে ধরলাম। তিশা আমাকে ছাড়াবার চেষ্টা করতে লাগলো। ছাড়াবার কোনো উপায় না পেয়ে, ওই তুই এখানে কেন? তা কোথায় যাব শুনি? কেন, তোমার ওই রূপার আছে? মজা করছিলাম। দেখি সঙ্গে সঙ্গে কোত্থেকে ছুরি বের করে আমায় দেখালো। আমি তো ভয় পেয়ে গেলাম। এই, আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি তো ভাই ভয়ে কাঁপছি, আমার কপালে ঘাম জমে গেছে। চলো, যার আগে মেয়ে ছুরি দিয়ে আমাকে মেরেই ফেলে নাকি। আর আমার এমন অবস্থা দেখে তিশা হেসে অস্থির। কি ব্যাপার, এত হাসছো কেন? জি, অন্য মেয়ের পাগল হওয়ার নাম নিলে মেরে ফেলবো। মাথা খারাপ? কোনো মেয়ের নামে আজ থেকে মুখ উচ্চারণই করবো না। ভয় পেয়েছে দেখি এই পিচ্ছিটা। জি, আমি পিচ্ছি না। বুঝলাম, তুমি পিচ্ছি পণ্ডিত। জি। এবার আমি তিশার দিকে দুষ্টুমি করে এগোতে লাগলাম। শেষে তিশা দেয়ালের সামনে দাঁড়িয়ে গেল। আমি এবার ওর হাত দুটো ধরে দেয়ালের মধ্যে চেপে রাখলাম। তিশা আমার দিকে একভাবে তাকিয়ে আছে, আমি চোখের দিকে তাকিয়ে আছি। মনে হচ্ছে চোখের দিকে তাকিয়ে যেন কোথাও দূর দেশে স্বপ্নে হারিয়ে যাই। তিশা এবার কেমন একটা ফিল করছে। দেখি তিশার মুখে ভয়ের আভাস, আর মুখের ঘাম জমছে। আমি এবার ওর ঠোঁটের দিকে তাকিয়ে আমার ঠোঁট নিয়ে যেতে লাগলাম ধীর গতিতে। তিশা মুখ বাঁকিয়ে নিল সাথে সাথে। তিশা থরথর করে কাঁপতে শুরু করলো। আমি ওর ঠোঁটে আলতো করে স্পর্শে আমার ঠোঁট লাগালাম, পুরাই ডেয়ারি মিল্ক চকলেট। আমি এবার তিশাকে কোলে করে নিয়ে বিছানায় গেলাম। আমাকে তিশা খুব জোরে জড়িয়ে ধরে। অফরা আমাকে কখনো ছেড়ে যাবে না তো? জি, কখনো না বলতে পারবো না। তবে আমার যতক্ষণ এই দেহে শ্বাস প্রশ্বাস চলছে ততক্ষণ কোথাও যাব না। কিন্তু কি? যদি তুমি আবার অহংকার দেখাও, আমি ছেড়ে চলে যেতে বাধ্য হব। এই কথাটা শোনার কিছু সময় পরই তিশার চোখে হালকা কান্নার ছাপ দেখতে পেলাম। অভ্র, আমার অহংকার তোমার ভালোবাসাকে দূরে ঠেলে দিয়েছিল, আর না। আমি এবার তিশাকে বকে নিয়েই
জি বাবু। আচ্ছা বাবু, হুম, আমাদের প্রথম বেবি কি হবে, ছেলে না মেয়ে? তুমি যেটা চাও সেটাই। আমি তো চাই আমাদের প্রথম সন্তান একটা রাজকন্যা হোক। তাই? কি শুনি? জি বউ, তার নাম জানো? অনু। অনেক কিউট। নামটা তো অনুরাব্বু। জি অনুরাম্মু। এই অনুরাব্বু, আমারও না একটা শখ আছে। কি বউ? আমাদের দ্বিতীয় সন্তানটা যেন একটা রাজপুত্র হয়। তাই নাকি আমার পিচ্ছি বউ? জি, নামও ঠিক করেছি জানো। কি নাম বলো একটু শুনি। শুভ্রনীল। তোমার নাম অভ্রনীল, আর আমাদের ছেলের নাম শুভ্রনীল। ওলে আমার পিচ্ছি বউটা। আচ্ছা, আমাদের যদি দ্বিতীয় সন্তান ছেলে না হয় তাহলে? তাহলে আর কি, আরও গোটা কয়েক সাপ্লাই দিয়ে একটা ফুটবল টিম বানিয়ে নেব। তাতে তুমি রেফারি আর আমি লাইসম্যান। পাগল একটা। জি পেতনি। ওই পেতনি বললে কলমের সব কালি বের করে দেব। আমার না স্টক অনেক আছে। চুপ, হারামি কুত্তা বিলাই। দেখিস না পাঠক ভাইয়েরা আছে? তারা হচ্ছে আমাদের থেকেও শিয়ানা। তাই নাকি? জি, এবার শুরু করা যাক। কি? আমাদের হলিউডের সিনেমার শুটিং। চুপ পাগল, সব সময় দুষ্টামি। পাঠক ভাইরা চলেন চলেন, এইসব মুভি আপনারা বিয়ের পরে শুটিং করবেন, এখন দেখার দরকার নেই। একটু বিকেলের দিকে পার্কে বের হব, তাই রেডি হব। দেখি তিশা বিছানায় একটা পাঞ্জাবি রেখে দিল। মাইরালা, আমি তো দেখে শালা আমি পাঞ্জাবি পরতে হবে নাকি? ঠিকভাবে জামা প্যান্টে পরতে পারি না, আবার পাঞ্জাবি? আমি তিশার কাছে গিয়ে মাথা নিচু করলাম। এই বউ। বলো। না মানে? কি মানে? না মানে পাঞ্জাবিটা কার জন্য রেখেছো? কার জন্য মানে? এই রুমে কি তুমি আর আমি ছাড়া কেউ আছে? তাই তো, তবু কার জন্য? আপনার জন্য। এবার ওটা পরে নিলে ভালো হতো। না মানে আমি পরবো না পাঞ্জাবি। মানে কি? যাও পরো গিয়ে। না আমি পরবো না। এই যাবা কিনা? না হলে তোমার খবর আছে কিন্তু। যাচ্ছি যাচ্ছি। শালা যা চোখ দেখাচ্ছে মনে হচ্ছে আমাকে চিবিয়ে ফেলবে। আমি এবার চেঞ্জ করে বসে আছি। তিশা এবার আমাকে ডাকছে। অফরো। আমি এবার বিছানা থেকে তিরিং করে লাফ দিয়ে নেমে ওর কাছে গিয়ে হাজির হলাম। জি। এই একটু শাড়ির কুচিটা ধরে দাও তো। না আমি পারি না তো। ওহ চুপ, সেদিন কিভাবে পড়ালে শুনি? সেদিন মানে কোন দিন? ওফ, তুমি ধরবা কিনা? দেরি হচ্ছে। আমি এবার পিছন থেকে দুষ্টুমি করে জোরে ধরে ওর মুখের কাছে মুখ রেখে বললাম, হোক না দেরি। হোক মানে? কয়টা বাজে দেখেছো? কয়টা বাজে শুনিব? দেখো 5:23। তাতে কি হয়েছে? একটু পর বের হলেও হবে। ওই চুপ, দেখো না 2 মিনিট ছাড়া ছাড়া বৃষ্টি আসছে। ও তাই তো। নাও নাও শাড়ি পরে নাও। এবার আমি ওকে ছেড়ে দিয়ে বিছানার দিকে এগোতে যাব, তখনই আমার জামার কলার ধরে। অফরো। ওহ আল্লাহ, মনে আমার কানের পর্দাটা ফেটে গেছে। শালা এত জোরে কেউ চিৎকার করে? আচ্ছা আপনারাই বলুন তো, এত জোরে চিৎকার করে? আমি ওর সামনেই আছি, আমি তো ভয় পেয়ে গেলাম। কি? ওই কুত্তা, তুই শাড়ির কুচি ঠিক করে দিবি কিনা? না। এবার আমার বুকের উপর পাঞ্জাবিটা হাতে করে খামচে সোজা আমাকে ওর দিকে টেনে নিয়ে। যদি আজ শাড়ির কুচি না ঠিক করিস, তোর কপালে আজ প্রচুর দুঃখ আছে। কি দুঃখ আছে গো? এই 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 এই, তোকে না আমি মেরে ফেলবো। মেরে ফেললে তুমি তো বিধবা হয়ে যাবে। তোকে মারার পর আমিও তোর সাথে মরে যাব, তারপর একসাথে ঘুরে বেড়াবো। পাগলি একটা। শুধু তোমার জন্য, বাকিদের জন্য। বাকিদের জন্য পেতনি। এবার আমার বুকে কয়েকটা কিলঘুষি মেরেই। অফরো, আমি খেলবো না। তুমি সব সময় আমাকে রাগাও কেন? জানি না কেন রাগাই, তবে তোমাকে রাগাতে অনেক ভালো লাগে। কেন ভালো লাগে শুনি? তোমার এই রাগান্বিত মুখটা দেখার জন্য, আর তোমার সাথে একটু ঝগড়া করার জন্য। ওরে আমার দুষ্টু বর, এই জন্য আমাকে এত রাগানো? জি। আমি তো আর রাখবো না। দেখবো কেমন রাগো। এই তুমি শাড়ির কুচি ঠিক করবে কিনা? ওরে বাবা, এবার রেগে গেছে দেখছি। তাই আমি শাড়ির কুচিটা এবার ধরে গোছাতে লাগলাম। তিশা শাড়ি ঠিক করায় ব্যস্ত। আমার গোছানো শেষ, এবার আমি গুছবো। কিন্তু লজ্জা লাগছে,
তাই আমি শাড়ির কুচিগুলো তিশার দিকে তুলে ধরলাম। এই নাও। তিশা একবার আমার দিকে ভুরু কুচকে তাকিয়েই এই নাও মানে? শাড়ির কুচিটা ধরে গুজে ফেলো। আমি কেন গুছবো? তুমি আমার বোন না, তাই তুমিই গুছবে। না, আমি পিচ্ছি, আমি পারি না। ও লে 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 লে, যেটা বলছে সেটা কর, খ্যাত পোলা। আচ্ছা আচ্ছা, এবার আমি গুছিয়ে দিলাম। আমার বরটা একটুও রোমান্টিক না। জি, আমি একটু রোমান্টিক না হলে এখন আমার কপালে একটা কিস দিত। ওহ আল্লাহ, চান্স পাওয়া গেছে একবার। সেটা নে মন্টু। আমি এবারও সামনে গেলাম, দেখি আমার পাঞ্জাবির বোতামগুলো লাগিয়ে দিল ঠিকভাবে। আমি সোজা দাঁড়িয়ে রইলাম। দেখি তিশা আমাকে কিস করার চেষ্টা করলো, কিন্তু পারল না, কারণ আমি একটু লম্বার চিকন। নাগাল না পেয়ে আমার পায়ের উপর চেপে আমার কপালে একটা কিস করলো। আমি সাথে সাথে তিশাকে সোজাভাবে কোলে তুলে তিশার কপালে কিস করলাম। ও দেখে লজ্জায় মুখ ঘুরিয়ে নিল, আবার নামার চেষ্টা করলো। এখন আমরা ঘুরতে বের হলাম রিকশায় করে, কারণ আমার গাড়িতে চাপার অভ্যাস নেই। বেশ ভালোই লাগছে। বিকেলে মেঘলা আকাশের বাতাস, সেই বাতাসে আমরা দুজন এক রিকশাতে বসে আছি। তিশা আমার ডান হাতটা জড়িয়ে ধরে আছে আর আমার কাঁধে মাথা রেখেছে। আমরা একটা ফুচকার দোকান দেখে দাঁড়ালাম। তিশা এবার ফুচকা খেতে শুরু করলো তো করলেই, আর থামছে না। কিন্তু আমার পকেটের অবস্থা খুবই খারাপ, তাই আমি ফুচকার দোকানের মামাকে জিজ্ঞাসা করলাম। দাম শুনে আমার মাথা ঘুরে গেছে। আমার পকেটে মাত্র 100 টাকা পড়ে আছে। কি করব কিছুই খুঁজে পাচ্ছে না। তিশা আমাকে একবার ডাকছে, আমি ওর কাছে গেলাম। এই ফুচকা খাও। না না, আমি খাবো না, তুমি খাও। খেতে ইচ্ছে করলে আমি খেতে পারবো না, কারণ আমার পকেটের অবস্থা খুবই খারাপ। এই খাবে কি না? এটা বলে আমার মুখে ফুচকা ঢুকিয়ে দিল। আমার তো ফুচকা গলা দিয়ে নামছে না। কি হবে দেখো আবার। ওহ আল্লাহ, কি হবে শুধুমাত্র আল্লাহ জানে, আর আল্লাহ এখন একমাত্র ভরসা। এবার ওর ফুচকা খাওয়া শেষ হলো। আমি তিশা ফুচকার দোকানের মামার সামনে গেলাম। আমি এবার মানিব্যাগ বের করতেই আমার চোখে মুখে ঘাম ঝরতে লাগলো। দেখি তিশা টাকাটা মিটিয়ে হেসে হেসে আমার হাতটা ধরে ট্রেনের রাস্তা দিকে নিয়ে যেতে লাগলো। মোটামুটি 1 ঘন্টা ঘোরাফেরার পর এখন বেশ সন্ধ্যা নেমে এসেছে, তাই রিক্সা ধরতে হবে। এই চলো দেখি কোথাও রিক্সা পাওয়া যায় কিনা। না, রিক্সায় যাব না। তবে কিসে যাবে? হেঁটে হেঁটে। এতটা পথ হেঁটে হেঁটে? তুমি যাবা কি না? আচ্ছা বাবা, আচ্ছা। এবার রাস্তায় হাঁটছি। তিশা আমার হাতটা জোরে করে ধরে চেপে ধরে হাঁটছে, আর আমিও। এইভাবে আমার হাত সারা জীবন ধরে রাখতে পারবে তো? পারবো। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না কেন? জানি না। বলো বলছি। কিছু না গো, এমনি মাথায় এলো তাই বলে ফেললাম। উফ আল্লাহ, কখন যে কি বলে ফেলে নিজেও জানে না, পাগল একটা। পেতনি একটা তুমি। জি, আজ রাতে তোকে ভয় দেখাবো। আমিও না পেতনিকে জড়িয়ে ধরে কিস করব। উফ ফাজিল, সবেতেই শুধু দুষ্টুমি। জি, তোমার সাথে আজ রাতে আরো দুষ্টুমি করবো তো। এবার আমার পেটে একটা চাপড় মেরেই বলল, মেরে ফেলবো। লাগে তো। লাগুক লাগুক লাগুক। এটা বলে আরো মারতে লাগলো। হঠাৎই ঝিমঝিম করে বৃষ্টি শুরু হয়ে গেল। সামান্য একটা বাস স্ট্যান্ড দেখতে পেলাম। আমি এই জায়গাটা দেখে তিশার হাত ধরে ছুটতে যাব, ঠিক তখনই। এই কোথায় নিয়ে যাচ্ছ? বৃষ্টি হচ্ছে, দেখো না, ভিজে যাবে তো। না ভিজলে ক্ষতি নেই, আমি ভিজতেই চাই। আরে বাবা, শরীর অসুস্থ করবে তো। না করবে না, আর তুমিও আমার সাথে ভিজবে। আস না বাবু, তোমার শরীর খারাপ করবে, আর আমি এটা চাই না। না না না, আমি ভিজবো। ওহ আল্লাহ, তিশার জেদ মানে কোনোভাবে ভাঙতেই পারবো না, তাই বাধ্য হয়ে ভিজতে ভিজতে পথ চলা শুরু হলো। দেখি তিশা তরতর করে কাঁপছে আর আমাকে জড়িয়ে ধরে হাঁটছে। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমকালো, আর সাথে সাথেই আমাকে কারেন্টের 40 ভোল্টে আরও চেপে ধরলো। আরও ভয়ে একটু নার্ভাস হয়ে গেল। তিশা আমাকে এমনভাবে জড়িয়ে ধরে আছে, আর এদিকে বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে। দাঁড়িয়ে থাকলে হবে না, আশেপাশে কোনো দাঁড়াবার জায়গাও নেই, তাই আমি তিশাকে কোলে করে চলতে থাকলাম। তিশা আমার বুকে মুখ লুকিয়ে তরতর করে কাঁপছে। তিশা আবার মুখ তুলে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর ওর মুখের উপর টুকটুক করে বৃষ্টির ফোঁটা পড়ছে। মুখটাকে আরও মায়াবী লাগছে। আমি এবার ওর কপালে একটা আলতো করে ঠোঁটের ছোঁয়া দিলাম। আমরা তরতর করে কাঁপতে কাঁপতে বাসায় পৌঁছালাম। এবার ড্রেস চেঞ্জ করে বসে আছি আমি, আর তিশা আমার পাশে এসে গা ঘেঁষে বসলো। আমি বুঝতে পারলাম ওর জ্বর এসছে মনে হয়।
ওর কপাল হাত দিয়ে দেখি খুব গরম, সারা শরীর জ্বরে পড়ে যাচ্ছে। আমি আবারও ভিজে ভিজে ফার্মেসি গিয়ে মেডিসিন কিনে বাসায় এসে তিশাকে কিছু খাবার খেয়ে মেডিসিন খাইয়ে দিলাম। আমি কিছু খেলাম না, কারণ তিশার গা পুড়ে যাচ্ছে জ্বরে। ওর আম্মু জানে না, কারণ যদি জানতে পারে ওকে খুব বকবে, তাই আমি কিছু বলিনি। আমি এবার সারা রাত ওর মাথার পাশে বসে কাটিয়ে দিলাম। পরের দিকে চোখ লেগে গেল। একটু সকাল হতেই চোখ মেলে দেখি তিশা আমার দিকে তাকিয়ে আছে। আমি ওর কপালে হাত দিলাম। এই জ্বর কমেছে? হাত দিয়ে বুঝলাম পুরোপুরি কমে গেছে। হঠাৎ তিশা আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। লাভ ইউ আফরো। আই লাভ ইউ টু, বাট কান্না কেন করছো? তুমি আমার জন্য এতটা কষ্ট করবে কখনো আশা করতে পারিনি। আরে পাগলি, এটা তো সব স্বামীরই কর্তব্য। বই যখন শরীর খারাপ হয় তখন বরকে সব সেবা করতে হয়। আমার পিচ্ছি বর। যে যাও, এবার ফ্রেশ হয়ে আসো। জি। পরদিন সকালে ব্রেকফাস্ট করার আগে আমি সোফাতে বসে নিউজ পেপার পড়ছি। তিশা কফি নিয়ে এলো আমার জন্য। এবার আমার দিকে এগিয়ে দিল। নো থ্যাঙ্কস, আমি কফি খাই না। কেন? কেন আবার খাই না? আচ্ছা তুমি বসো, আমি চা বানিয়ে আনছি। আচ্ছা। এবার তিশা চলে গেল। আমার খুব মন খারাপ হতে লাগলো বাসার জন্য। কি করছে, কি খাচ্ছে সবাই, শুধুমাত্র ফোনই যা হয়। গত 2 মাস বাসায় যাইনি, তাই আজ ঠিক করলাম যে বাসায় যাব। কিছুক্ষণ পর তিশা এসে আমার কাঁধে হাত রাখতেই আমি কেমন একটা ঝাঁকুনি খেলাম। কি হয়েছে তোমার অফরো? বাসার জন্য, আম্মুর জন্য, বোনটার জন্য খুব মন খারাপ করছে। তা কি ঠিক করলে? বাসায় যাই তাহলে? জি, আজ এক্ষুনি বের হব। আচ্ছা তাহলে প্যাকিং শুরু করি। আচ্ছা। এবার আমার হাতে চা ধরিয়ে রুমের দিকে চলে গেল। আমি চা শেষ করে রুমে আসতে দেখি তিশার কাপড় চোপড় সব ট্রলি ব্যাগে ভরছে। আমি ভাবছি এই মেয়েকে এখানে রেখে যাওয়াই ভালো, ও এখানে গিয়ে থাকতে পারবে না। বড় লোকের মেয়ে, কখনোই ঘুরে ঘুরে থাকতে পারবে না। তাই আমি তিশার কাছে গেলাম। এইসব তোমার জিনিসপত্র ভরছো কেন? বারে, আমি আমার শ্বশুরের বাসায় যাচ্ছি, আমাকে সব নিয়ে যেতে হবে না? না, তুমি যাবে না। কেন যাব না শুনি? কারণ তুমি এখানে গিয়ে থাকতে পারবে না। আমি তো তোমাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারবো না। আর আমি তো আমার শ্বশুরের বাসায় যাচ্ছি, এটা তো সব বউয়ের কর্তব্য, বলো। তবুও তুমি গ্রামের সমাজের সাথে নিজেকে মিলাতে পারবে না। ওই চুপ করো তো, এখন ড্রেস চেঞ্জ করো, নেক্সটে কিছু খেয়ে রওনা দিব। আচ্ছা। মেয়েটা আমার সাথে যেতে চাইছে যখন নিয়ে যাই। সেও বুঝুক স্বামীর বাসাতে কীভাবে থাকতে হয়, কীভাবে সবার সাথে মিলেমিশে দিন কাটাতে হয়। এবার আমরা কিছু খেয়ে বের হলাম বাইরে। তিশা আমার আগে বেরিয়ে গেছে বাইরে, আমার হাতে ট্রলি ব্যাগ ধরিয়ে। শালা কি ভারী, না হলে 15 কেজি হবে মনে হয়। এগুলো টানা যায় আপনারাই বলেন? আমি বাইরে বের হতেই দেখি নীলা গাড়ি পার্ক করে হাতের ইশারায় আমায় ডাকছে। আমি এবার কাছে গেলাম। কি হলো, উঠে বসো। না, আমরা বাসে যাব। বাসে কেন? ওতে লেট হবে। হোক, তবু আমি বড় লোকের গাড়িতে যাব না। এই নিয়ে আমাদের দুজনের মধ্যে খুব ঝগড়া শুরু হয়ে গেল। এবার আমার শ্বশুরমশাই কোত্থেকে যেন হাজির হলেন। শেষমেশ গাড়িতে যাওয়াই ভালো হবে বলে তাই উপদেশ দিলেন। আমি এতে মেনে নিলাম, কারণ গুরুজনদের উপদেশ সর্বশ্রেয় হয়। এবার আমি গাড়িতে উঠে বসলাম। আমি খুব রেগে আছি। আমি কত করে বললাম বাসে যাব, শুনলই না। তিশা গাড়ি চালাচ্ছে আর আমার দিকে মাঝে মাঝে তাকিয়ে হাসছে। এবার আমার একটা গাল টেনে বলল, ওলে বাবলে, আমার বাবুটা দেখি গাল ফুলিয়ে বসে আছে। ওই বাবু মানে কি? এবার আমার একটা গাল টেনে বলল, আচ্ছা আমার বরটা কেউ রাগ করেছে? দেখি বাবুটাকে দেখি। না, দেখা লাগবে না, যাও আর সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাও। এবার দেখি তিশা যতবার গাড়ির গিয়ার চেঞ্জ করছে ততবারই আমার হাতটাকে টিপে ধরছে। আমি আরও রেগে গেলাম। দাঁড়া পেতনি। আমি এবার আমার দুটো হাত জড়ো করে বসে আছি। এটা দেখে নীলা আরও হাসছে মুচকি মুচকি। কি জানি আমার রাগ আবার উধাও হয়ে গেল তিশারে মুচকি মারবে হাসি দেখে। আমিও পাগলের মতো হাসতে লাগলাম। এটা দেখে তিশা আমার হাতে একটি চিমটি কাটলো। কি হচ্ছে এটা শুনি? কই কিছু না তো। পেতনি, তোকে না আমি মেরে ফেলবো। এই শোনো না। জি বলেন। বলছি শুনবা কিন্তু। জি শুনবা কিন্তু, অন্যদিকে মন দিবা না। আচ্ছা বাবা, এবার তো বলেন। শুনছো তো? না, রাগ করিনি। আমার সোনা মোনাটা,
রাগ করেছে দেখি। জি বলবেন তো? শোনো না, বলছি খ্যাত পোলা। জি আমি জানি। পরেরটা শুনবা না? জি বলেই ফেলেন। বলছি আই লাভ ইউ। আচ্ছা। আচ্ছা মানে কি? রিপ্লাই দেবে না? জি আই লাভ ইউ টু। শালা জোর করে রিপ্লাই নিচ্ছে। এটা বউ না পেতনি আল্লাহ জানে। তিশা শুধু দুষ্টুমি করতেই থাকলো আমার সাথে। আমি একের পর এক রাস্তা দেখিয়ে দেখিয়ে গ্রামের গাড়ি ঢুকে নিলাম। সবাই আমাদের দিকে কেমনভাবে তাকাচ্ছে, মনে হচ্ছে আমরা কোনো বিদেশ থেকে এসেছি। আমাদের বাসার সামনে রাস্তা, আর রাস্তার চারপাশে শুধু ক্ষেত। রাস্তার পাশে গাড়ি দাঁড় করালাম। এবার তিশা নামলো। দেখি তিশা চোখ থেকে চশমা খুলে মাথার উপরে রাখলো। এটা কেমন বউরে বাবা, শাড়ি পরেছে আবার চশমা, ঢং দেখে বাঁচা যায় না। দেখছিস না, শহুরে মেয়ে তাই ৮-৬ বেশি। দেখ দেখ বাপের টাকা কিভাবে উড়ায়। এইসব মেয়েকে এই পোলাটা কেন বিয়ে করলো কে জানে বাবা। এর খরচ দিতে দিতে সারা বছর খরচের টাকাই চলে যাবে। দেখ বাপের টাকায় গাড়ি কিনে কিভাবে উন্মাদ হয়ে ঘুরে বেড়ায়। ওরে চুপ কর, বড় লোকদের বড় বড় ব্যাপার। সেদিন মেয়েটাকে নিয়ে চলে গেল দেখে আজ নিজেই এসেছে। আমাদের গ্রামের ছেলেটার মধ্যে কিছু জাদু আছে। চারদিকে অল্প মানুষের ভিড়ে বিভিন্ন গুজব শুরু হয়েছে। আমি তিশাকে ইশারা করলাম, চশমাটা নামাও। এবার তিশা ইশারা করেই, কেন? আরে নামাও না। এবার নামিয়ে নিল। দেখি আমার আম্মু এবার ছুটে এলো। আমি আম্মুকে একবার জড়িয়ে ধরে তিশার হাত ধরে আম্মুর সামনে নিয়ে গেলাম। তারপর আমি আম্মুকে সালাম দিলাম, তিশাও সালাম দিল। তারপর আমি তিশাকে বললাম, গাড়িটা খামারে নিয়ে এসো। খামার শব্দটা শুনতে কেমন বেরিয়ে গেল। খামার মানে? আমার বাসার সামনে যে জায়গাটা রয়েছে তার একপাশে পার্কিং করো গাড়িটা। আচ্ছা। এবার গাড়ি পার্কিং করে তিশার আমি ব্যাগগুলো নামিয়ে নিলাম। এবার আমি ব্যাগ সব রেখে চলে এলাম। তিশা এবার বাসায় ঢুকতে যাবে ঠিক তখনই আমি বুঝলাম তিশার বাসাতে ঢুকতে প্রবলেম হচ্ছে, তাই মাথাটা ঢুকে গেছে। অবশ্য আমাদের সবাইকে মাথা নিচু করে ঢুকতে হলো। এবার আমার মাটির দেয়ালে আর খড়ের ছাওয়া রুমে নিয়ে গিয়ে ওকে বসালাম। দেখি তিশা খুব ঘামছে, তাই আমি হাত পাখা নিয়ে বাতাস করতে থাকলাম। তিশা এবার আমার দিকে খুব ক্লান্তিজনকভাবে তাকিয়ে আছে। অভ্র প্লিজ এসি অন করো। আমি তো শুনে অবাক, যে বাসাতে ইলেকট্রিসিটি নেই সে বাসাতে এসি কিভাবে? এসি তো নেই। তাহলে ফ্যানটা তো অন করো। ইলেকট্রিকই তো নেই। কুত্তার বাচ্চা, কি আছে শুনি তোর বাসায়? সত্যি আমার বাসায় এসব কিছুই নেই। তিশার জায়গায় আজ অন্য কেউ হলেও এটাই করতো। না না, মানে আমি তো এই জন্য বলেছিলাম যে তোমাকে এখানে আসতে হবে না। হবে না মানে কি? আমার বাসায় এটা আজ থেকে। তিশা পুরোপুরি হাঁপিয়ে কথা বলছে, খুব কষ্ট পাচ্ছে জানি। এবার শরবত খেয়ে বিছানায় রাখলাম। তিশার গোটা শরীর ঘেমে ভিজে গেছে আর ছটপট করছে। কি করা যায়, তিশার গাড়িতে এসে আছে, তাই আমি কোলে করে ওকে গাড়ির ভিতরে ঢুকিয়ে দিলাম আর এসিটা চালু করে দিলাম। কিছুক্ষণ পর অনেকটা কমফোর্টেবল ফিল করছে বুঝলাম। এবার তিশা সোজা গাড়ি থেকে নেমেই, উফ আল্লাহ, এখানে কি রোদ। জি এখানে অনেক রোদ, তাই তুমি গাড়িতেই থাকো, আমি আসছি। কোথায় যাচ্ছ? খেতে। সেটা আবার কি? হ্যাঁ আল্লাহ, এই মেয়ে কিছুই জানে না দেখছি। যেখানে সব শাকসবজি চাষ হয়। আমিও যাব। না, তুমি গাড়িতে থাকো আর বোনের সাথে গল্প করো। কই আমার ননদকে দেখতে পাচ্ছি না তো। এখন স্কুলে গেছে হয়তো, এখন তো মর্নিং স্কুল। দেখি আমার বোন জিন্না এসে গেছে স্কুল থেকে। আমাকে দেখে ছুটে এলো আমার কাছে। পিচ্ছি বোনটা আমার, আর আমাকে দেখে জড়িয়ে ধরে। ভাইয়া আমার জন্য কি এনেছিস? জি অনেক কিছু এনেছি। বল না কি কি। আমি এখন খেতে যাচ্ছি, এসে সব দেবো। আর হ্যাঁ, তোর ভাবির সাথে তুই গল্প কর, আমি এখন আসি। একদম দুষ্টুমি করবি না। এবার দেখি তিশা জিন্নার গাল টেনেই বলল, আমার পিচ্ছি ননদ কেমন আছো? আমার বোন গাল ফুলিয়েই, আপনাকে কেন বলবো শুনি। এবার তিশাকে কোলে তুলে গাড়ির ভিতরে নিয়ে গেল। আমি ক্ষেত থেকে এসে সব সবজি রান্না করে দিয়ে গাড়ির কাছে এলাম। দেখি জিন্নাত তিশার ফাইটিং চলছে। জিন্নাত তিশার চুলগুলো ধরে আছে আর তিশা খুব হাসছে। আর জিন্নাও নতুন ভাবিকে পেয়ে মনে হয় খুব খুশি হয়েছে। আমাকে দেখতে দেখতেই জিন্নাত তিশার চুল ছেড়ে দিল।
তিশা এবার এসে এসে বলল, পিচ্ছি ননদটা ভয় পেয়ে গেছে দেখি। আপনি অনেক পচা, আমার ভাইয়া অনেক ভালো। ভাইয়া, বলে আমার কাছে চলে এলো। আমার জন্য যা এনেছিস দে। এবার আমি রুম থেকে সব খাবার এনে দিলাম। জিন্না খুব খুশি হয়েছে। আর কিছুক্ষণ পর দেখি তিশা একটা বড় চকলেটের প্যাকেট বের করেই, দেখো তোমার জন্য এত বড় চকলেট এনেছি। জিন্না এবার তিশাকে জড়িয়ে ধরে। ভাবি তুমি ভালো, ভাইয়া পচা। তিশা এবার খুশিতেই, ইয়াহো, অফ্রো পছা, আমি ভালো। খুব খুশি লাগছে আজ ওকে আর জিন্নাকেও। বিকেল পর্যন্ত জিন্নাকে একবারও কোল থেকে নামায়নি। আমার খুব হিংসে হচ্ছে এবার। আমাকে এভাবে যদি কোলে করে তুলে সবসময় বসে রাখতো খুব ভালোই হতো। এবার বিকেলের দিকে দুজনে গ্রাম ঘুরতে বের হলাম। বিকেলের দিকে ক্ষেত দেখতে বের হলাম তিশা আর আমি। তিশার চলাফেরা করতে অসুবিধা হচ্ছে বুঝতে পারছি, তাই আমি তিশার হাতটা ধরে চলতে থাকলাম। এদিক ওদিক হেলে পড়ছে। শহরের মেয়ে তো, তাই ক্ষেতের আলে চলাটা ওদের জন্য খুব কঠিন। মোটামুটি সব দেখালাম। আমাদের গ্রামের পাশে নদী। তিশাকে নিয়ে এবার ওখানে গেলাম। তিশা নদী দেখতেই খুব খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরে। থ্যাঙ্কস থ্যাঙ্কস থ্যাঙ্কস, কত সুন্দর জায়গা তাই না? জি। আমরা এখানে প্রতিদিন আসবো আর বসে থাকবো। জি। কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে সন্ধ্যার আগে বাসায় ফিরে এলাম। বাসায় ফিরে এসে আম্মু, তিশা আর জিন্না চারজন মিলে এক জায়গায় চা খেতে বসলাম। আমার বাসায় তিশাদের বাসার মতো অমন বসার টেবিল নেই, কারণ যেখানে ঠিকভাবে বসারই জায়গা হয় না সেখানে চেয়ার টেবিল থাকবে কীভাবে, আর অত টাকা পাবো কোথায়। তিশার মাটিতে বসতে অসুবিধা হচ্ছে, তবুও বসে আছে। এবার চা খেতে খেতে আম্মু বলল, অভ্র, জি আম্মু। তুই তো আর এভাবে থাকলে হবে না, তোর তো একটা বউ হয়েছে। এটা শুনে তিশা মুচকি একটা হাসি দিল। এবার তুই তো সংসারী হয়েছিস, তোকে তো এবার কিছু রোজগার করতে হবে, তাই না? তাই বলছিলাম কি, একটা কাজ দেখ, তোর তো পড়াশোনাও খুব ভালো। জি আম্মু, সেটাই ভাবছিলাম, কিন্তু এই দেশে ঘুষ ছাড়া তো কিছুই হয় না, আর ঘুষের টাকা পাবো কোথায়? সেটা চিন্তা করিস না, আমাদের যে ক্ষেতগুলো আছে সেগুলো বিক্রি করে ঘুষ না হয় দেব। আবার তুই কাজ পেয়ে গেলে নিজের রোজগারে অনেক ক্ষেত কিনতে পারবি। না আম্মু, যা টাকা লাগে আমি দেব। না তিশা, আমার লাগবে না। মানে কি? আমি তোমাদের টাকা নিতে চাই না, আর কখনো নেবও না। আমি এখন তোমার বউ, আর তোমার পুরোপুরি দেখাশোনা করার অধিকার আমার আছে। তাই বলে আমি টাকা নিতে পারবো না। আচ্ছা টাকা না নাও, আমি কাজের ব্যবস্থা তো করতে পারি না কি? তাও লাগবে না। আমি আমার নিজের যোগ্যতা অনুযায়ী কাজ পেতে চাই, কারো সুপারিশে না। এটা বলে আমি উঠে গেলাম। আর আম্মু, অফ্রো অফ্রো অফ্রো। তিশাও দেখি পিছন পিছন এলো। আমি বাইরে বসে আছি একটা মাদুর পেতে। দেখলাম তিশা আমার পাশে এসে বসলো আর আমার হাতে হাত রেখেই, অফ্রো তুমি এমন করছো কেন? কি করেছি আমি? আচ্ছা তোমার উপর কি একটু আমার অধিকার নেই? যে আছে। তবে আমাকে তোমার জন্য কিছু করতে দাও না কেন? এবার তিশা আমার দিক থেকে মুখ সরিয়ে মুখ ভার করে বলল, উফ আল্লাহ, ঠিক আছে ঠিক আছে। সত্যি? জি। তাহলে আব্বুকে ফোন দিয়ে বলি। এটা ঠিক হবে না। কি ঠিক হবে না? না মানে তোমার আব্বু আমাদের জন্য কষ্ট করুক সেটা চাই না। ধুর, আমাদের কোম্পানির ম্যানেজার পোস্ট খালি আছে, সেটাই তুমি নিযুক্ত হয়ে যাবে। না, এটা পসিবল না। কেন না? আমি কাজ না করে টাকা পেতে চাই না। আরে তুমি যেমন অন্য জায়গায় কাজ করে টাকা রোজগার করতে চাইছিলে, সেটা এখানেও তো হবে নাকি? না, এটা ঠিক না। চুপ, যেটা বলছি সেটাই করো। আচ্ছা। এবার তিশার আব্বুকে ফোন দিয়ে সব ঠিক করলো, আর আমাকে জয়েন করতে হবে নাকি পরশু থেকে। আমি রাজি হলাম। রাতের দিকে খুব ঝড় উঠলো, মনে হচ্ছে জোর বৃষ্টি হবে। তিশা খুব খুশি, কারণ আজ বৃষ্টি হবে। তাই বাইরে এসে চিৎকার করেই ইয়াহো। এবার শাড়ির আঁচল ধরে ঘুরতে থাকলো। আমি উঠান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করছি। হঠাৎ বিদ্যুৎ চমকানোর আওয়াজ হলো, সঙ্গে সঙ্গে তিশা ভয়েই আহ। আমি ছুটে গিয়ে ওকে ধরে নিলাম। খুব ভয় পেয়ে গেছে। আমি ওর কাছে গিয়ে ওকে রুমে নিয়ে এলাম। অনেক বাজ পড়ছে, আর আমার বুকেও মাথা গুজে ভয়ে কাঁপছে। আরে পাগলি, কাঁপছো কেন?
ভয় লাগে তো। কেন ভয় লাগে? বাইরে খুব বাস পড়ছে তাই। দূর পাগলি, ভয় পেতে হবে না, আমি তো আছি নাকি। জি। এটা বলে আরো জোরে চেপে ধরলো। এই, আমাকে ছাড়বা না কিন্তু, না হলে আমি কান্না করব। জি, কখনো ছাড়বো না। বাইরে টুপটাপ করে বৃষ্টি পড়ছে। এবার তিশা আমার হাত ধরে, এই চলো না, দুজনে বৃষ্টিতে ভিজি। না বউ, তোমার শরীর অসুস্থ, কাল রাতে হয়েছিল না? তাও অফ্র, আমি যাব। না, যাওয়া লাগবে না। বাইরে খুব জোর এবার বৃষ্টি পড়তে লাগলো। এবার খুব জোরে জোরে বাস পড়তেই তিশা ভয়ে আবার আমাকে জড়িয়ে ধরলো। ও আম্মু গো। এটা বলেই তিশা কেঁদে দিল। আরে কাঁদো কেন? ভয় লাগে খুব। আর আমি তো আছি নাকি। আমাকে আরো শক্ত করে ধরো। আচ্ছা বাবা, আচ্ছা। এবার আমাকে আদর করো। আমি তো নিজেই পিচ্ছি, আবার আদর কেমনে করব? উফ, পিচ্ছি, আদর না করলে তোমার সাথে কথাই নাই। আমি পারি না তো। তা কেন পারবে? পাড়ার ভাবিদের সাথে হেসে হেসে কথা বলতে পারবে। যা শালা, তিশা কিভাবে জানলো? হয়েছেটা কি, আজ খেতে যাওয়ার সময় ভাবিরা আমাকে নিয়ে একটু হাসি ঠাট্টা শুরু করেছিল, তাই আমি একটু এসে এসে কথা বলছিলাম। বাট তিশা কিভাবে জানলো? আমি তো ভাই কনফিউজড। কই না তো। অফ্র, তোকে আমি মেরে ফেলবো। ভাবিদের সাথে কথা বলা, যা আমাকে ছাড়, তাদের কাছে যা। এবার আমার কাছে থেকে সরে চলে এলো আর বিছানায় শুয়ে পড়লো। এই বউ, না মানে রাগ করে না? রাগ করবো না তো কি। আমার বর আমার সাথে না কথা বলে ওই পাড়ার ভাবিদের সাথে কথা বলছে। আচ্ছা বাবা, আচ্ছা, সরি সরি সরি। যাও, তোমার সরি তোমার কাছে রাখো, আমার লাগবে না। ওহ আল্লাহ, সরি সরি সরি। এবার আমার মুখটা ধরে, কাল থেকে যদি কোনো মেয়ে মানুষের দিকে তাকিয়েছো না, তাহলে দেখে নিও এই তিশা কি করতে পারে। আচ্ছা বুঝলাম। কি বুঝলে? বুঝলাম রাতেরও দুষ্টুমি করবে আমার সাথে। হ্যাঁ রে হাদারাম, তোকে রাতে মেরে বালি চাপা দেব। ও আম্মু গো, তোমার পোলারে মারবে বলতেছে। চুপ, হারামি বজ্জাত। আই শোনো না। জি। আমায় একটু জড়িয়ে ধরো না। না, পারবো না। এবার দেখে আম্মু ডাকছে ডিনার করার জন্য। ডিনার সেরে এসে আমি শুয়ে আছি কোলবালিশ জড়িয়ে ধরে। দেখি তিশা রেগে আমার কাছে এসে কোলবালিশটাকে টেনে লাথি মেরে ফেলে দিল। এই, কোলবালিশ ফেললে কেন? বেশ করেছি। মানে কি? মানে হলো আমি সতীনের সাথে সংসার করতে পারবো না। এখানে সতীন কি শুনি? কে আবার? যাকে নিয়ে এত আদর করে জড়িয়ে শুয়েছিলে। তো কি হয়েছে? কি হয়েছে? আর চুজ করো, আমি না হয় পাশ বালিশ। আমার তো দুটাই লাগবে। না, একটা। আরে বাবা, তুমি আমার বউ, তোমাকে তো আমার পাশে সবসময় থাকতেই হবে। আর কোলবালিশ তো আমার জড়িয়ে শুয়ে থাকার একমাত্র ভালোবাসা। জানি না, ওর সাথে ব্রেকআপ করতে ইচ্ছে করছে না। তাহলে তুই তোর কোলবালিশের সাথে রিলেশনশিপে থাক আর আমার সাথে ব্রেকআপ কর। এ তো মহাঝামেলা। শালা এখানে কোলবালিশ কি করলো শুনি? আচ্ছা, তুমি কোলবালিশ ছাড়া কাকে এভাবে জড়িয়ে ধরে ঘুমাবে শুনি? কেন, চোখগুলো অল্প বয়সে গেছে নাকি? বউ থাকতে কোলবালিশের কি প্রয়োজন শুনি? ওরে বাবা, এটা তো আমি ভাবিনি। আর হ্যাঁ, একটা বালিশে ঘুমাবো কিন্তু আজ থেকে। মানে কি? আমি কিভাবে ঘুমাবো তাহলে? এই পিচ্ছি, তুমি বালিশে মাথা দিয়ে ঘুমাবে আর আমি তোমার বুকে মাথা রাখবো। যা বাবা, আমার বউটা এত রোমান্টিক, জানতাম না তো। জি। আসো বউ, তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। না, আমার লজ্জা লাগে তো। এবার আমি কোলবালিশটা মাছ থেকে তুলে জড়িয়ে ধরলাম। এটা দেখে তিশা রেগে আগুন। এবার কোলবালিশটাতে হেব্বি লাথি মারতে লাগলো আর রেগে বলতে লাগলো, আমার স্বামীর ঘর ভাঙা হচ্ছে, দূর হোক। আরও অনেক কিছুই বলেছে। আমি তো এসে অস্থির। আমি এবার তিশাকে আমার কাছে নিয়ে এসে আমার উপর ফেলে জড়িয়ে ধরলাম। আচ্ছা বউ, আজ থেকে তোমার কোনো সতীন থাকবে না, শুধু তুমি আর আমি। জি। এই শোনো, কাল আব্বুর সাথে একবার দেখা করতে হবে, আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। জি না, এখন না, একটু আমার বউটার সাথে দুষ্টুমি করি তারপর। আজ কোনো দুষ্টামি নয়। একটু একটু না বলেছি না? এই অনুরাম্মু। বলেন শুভ্রনীলের আব্বু। চলো না, আজ আমাদের অনুকে আনতে চাই। না, আমার শুভ্রনীল চাই। না অনু। তোকে আমি মেরে ফেলবো। আমি বলেছি না,
আমাদের প্রথম সন্তানটা একটা রাজকন্যা হবে। আই উইশ পিচ্ছি পণ্ডিত তোরও হবে। জি, তবে আজ না, অনেক ঘুম লাগে তো। আচ্ছা, ঘুমিয়ে পড়ো। আমার সোনা বাবুটা। এবার আমার কপালে একটা কিস দিয়ে আমার বুকে মাথা রাখলো। আমি ওর মাথায় হাত বোলাতে থাকলাম। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেল। আমি এবার ওর এলোমেলো চুলগুলো একে একে ঠিক করে দিতে লাগলাম। কিছু মাস পর আমি এখন আমার শ্বশুরের কোম্পানিতেই জব করি। আমার শ্বশুরের পাশে একটা ফ্ল্যাট কিনেছি, সেখানে শিফট হব। দিশা আনতে গেছে আম্মু আর বোনকে। কী যে খুশি লাগছে তা আজ বলে বোঝাতে পারবো না। বিকেলের দিকে আম্মু চলে এলো। এবার নতুন ফ্ল্যাটের ভিতর ঢুকলাম। আমার বোন তো খুশিতে আত্মহারা। আমার চোখে পানি চলে এলো। ভাবিনি কখনো নিজে রোজগার করে নিজে একটা এত বড় ফ্ল্যাট কিনতে পারবো। আম্মু বাসার চারিপাশে ঘুরে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। অভ্র, আমি তোকে মানুষের মতো মানুষ করতে পেরেছি। আমি তো পড়াশুনো করিয়ে একটা যোগ্য ছেলে বানিয়েছি। তুই তোর আব্বুর মতো হতে পেরেছিস। আজ তোর নিজের যোগ্যতা দেখে আমার কেন জানি না খুশিতে চোখে পানি চলে আসছে। আম্মু, তুমি চুপ করবা? ওই লোকটার কথা আর বলবা না। সে আমাদের ছেড়ে গেছে আর 16 বছর। অভ্র, যতই হোক তবুও সে তো তোর আব্বু নাকি? বাদ দাও ওই লোকটার কথা। যে আজ পর্যন্ত কোনো খোঁজ খবরই নেয়নি, তার কথা না আনাটাই ভালো। তুই এত রাগ করছিস কেন? তো কি করব শুনি? আচ্ছা, বাদ দিলাম। আমার মিষ্টি আম্মু, তোমাদের রুমগুলো দেখিয়ে দিই। এদিশা যাও, দেখিয়ে দাও। জি আম্মু আপু, আসো তোমরা। আমি বাসার সব কিছুর প্লাস্টিক খুলতে লাগলাম। একটু পর দিশা ছুটে এলো আর আমার পিঠে চেপেই, জানো তো অভ্র, আজ না আমি অনেক খুশি। কেন? আর নামো, আম্মু না হলে বোন দেখে ফেলবে তো। কেউ দেখবে না। ইয়াহু, খুব 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 খুশি আজ আমি। আরে বাবা, কেন? আমার বরটা আজ নিজের রোজগারের টাকায় নিজে বাসা কিনেছে। আমি না এই বাসাটাকে জান্নাতের মতো করে রাখবো। কোনোদিন কোনো ক্ষতি হতে দেব না, কাউকে না। তাই আমি বাদ নাকি? জি, তুমি বাদ। আমি বাদ? ওলে আমার বরটা দেখে রাগ করেছে। না। এবার আমার হাতটা ধরে ড্রয়িং রুমের সোফাতে নিয়ে বসালো। এই অফ্র। বলো। আমি মোবাইল টিপতে লাগলাম। এই সারাদিন তো কাজে ব্যস্ত, আবার এখনো ব্যস্ত থাকতে হবে। একটু বউকে টাইম দিতে পারবা না নাকি? না, পারবো না। এটা বলে মুখ ঘুরিয়ে নিলাম। এটা দেখি তিশা অনেক রেগে গেল আর আমার মুখটা জোর করে টিপে ধরলো। এই অফরের বাচ্চা, আজ তোকে কেটে কেটে খাবো, চল। এই বলে আমার টাইটা ধরে রুমে নিয়ে আমাকে বিছানায় ফেলে দিয়ে রুমে ছিটকিনে আটকে দিল। এবার আমার দিকে এগিয়ে আসছে পেতনির মতো। এই, আমার ইজ্জত নিবা নাকি? জি, আজ তোমার অন্যর আব্বু বানিয়েই ছাড়বো। এ তো পুরাই ফুল পারমিশন দেখি। আমিও খুশির টেলায়। আসেন আসেন। শখ দেখো। এটা বলে আমার বুকের উপরও চেপে গেল। আমি এবার ওকে উল্টো দিকে দিয়ে ওর উপর চেপে গেলাম। দেখি তিশা আমার দিকে তাকিয়ে আছে আর আমিও আমার দিকে তাকাচ্ছে, মিটিমিটি করে হাসছে। এবার দেখি তিশা মুখ তুলে আমার ঠোঁটে ঠোঁট স্পর্শ করলো আর আমার অজান্তেই আমার ঠোঁটে কামড় দিল। এবার হি করে হাসছে। দাঁড়া পেতনি, দেখাচ্ছি মজা। কি দেখাবা শুনি? আজ তোকে আমি অনরাম্য বানিয়েই ছাড়বো। কলমের সব কালি বের করে দেব। এই পেতনি, চুপ। কেন চুপ করব শুনি? দেখো না, আমার পাঠক ভাইয়েরা আছে না? তাতে আমার কি? তাদেরকে আস্তে আস্তে কেটে পড়তে বলো, না হলে তাদের একটারও বিয়ে হবে না বলেই দিলাম। পাঠক ভাইয়া আস্তে আস্তে কেটেই পড়েন, না হলে পরে আবার বিয়ে হবে না, তখন আবার আমার দোষ দেন না। চলুন চলুন, এবার কেটে পড়ুন আস্তে আস্তে। এখানে এবার হলিউডের শুটিং শুরু হবে। আর হ্যাঁ, যেতে যেতে একটা করে লাইক দিয়ে যায়েন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তৈরি থাকবেন নতুন গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক কিন্তু করবেন, কমেন্ট অবশ্যই করবেন। আল্লাহ হাফিজ।